আজকে আমরা কোশ্চেন নাম্বার সেট নাম্বার 6-এ উপস্থিত হয়েছি। সেট নাম্বার 6 আজকে আমরা সলভ করব। চলো, তো কোনো রকম কথা না বাড়িয়ে চলে যাই প্রথম প্রশ্নে। কথা বলার সময় এখন নেই। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের একদম ইউনিট ডিজিট কনসেপ্টের উপর বেসড। তো ইউনিট ডিজিটের কনসেপ্টের উপর বেসড প্রশ্ন আমি আগের দিনও করেছিলাম এবং সেখানে আমি ইউনিট ডিজিট সম্পর্কে সেখানে আমি তোমাদের ইউনিট ডিজিট সম্পর্কে একদম সব রকম ইনফরমেশান দিয়ে দিয়েছি যে যেখান থেকে আমরা ইউনিট ডিজিট কী করে নির্ণয় করতে পারবো। তো এখন তোমরা আশা করি বলবে যে এই প্রশ্নটার দেখেই আমি আনসারে টিক করতে পারি, যেখানে আনসার হবে কত? 0। এখানে আনসার হবে কি? 0। কারণ কি, আমি দেখতে পাচ্ছি এখানে সবসময় দেখতে পারবো 5 আছে কোথায়। আমি আগে 5কে খুঁজবো। 5 হচ্ছে খুব বিশাল বড় ভদ্রলোক মানুষ, তাহলে দেখতে পাচ্ছি 5 এখানে আছে। 625 থেকে আমি বলেছি আগে এই 6 আর 2কে অমিট করে দাও, আমি শুধু ইউনিট ডিজিটের দিকে দেখবো। তাহলে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 5 আছে। 5-এর পাওয়ার যাই থাকুক না কারণ ডাজেন্ট ম্যাটার। তাহলে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন সবসময় ইউনিট ডিজিট 5ই হবে। তাহলে এখান থেকে আমি 5 পেয়ে গেলাম। আর একজন ভদ্রলোক দেখতে পাচ্ছি 6 আছে। এবার একজন বিশাল বড় ভদ্রলোক। 346-এর মধ্যে থেকে আমি যদি 34কে বাদ দিয়ে দিই, বাকি পড়ে থাকে 6 ইউনিট ডিজিট। 6-এর পাওয়ার যাই থাকুক না কেন সবসময় আমার ইউনিট ডিজিট কী হবে না? 6ই হবে। আর 5-এর সঙ্গে যদি কোনো ইভেন নাম্বার গুণ হয়, 5-এর সঙ্গে যদি কোনো ইভেন নাম্বার গুণ হয় তাহলে সবসময় ইউনিট ডিজিট কী পাই? আমি 0 পাই। আর 5-এর সঙ্গে যদি কোনো অড নাম্বার গুণ হয় তাহলে আমি সবসময় ইউনিট ডিজিট কী পাই? না, 5ই পাই। ঠিক আছে, তাহলে এই ভদ্রলোকের আমার দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই, এখানে কি আছে আমার দেখার কোনো প্রয়োজনই নেই, তাই তো? আর যদি আমি এর ইউনিট ডিজিট নির্ণয় করতে চাই, আমি কী করবো? 637কে আগেই অমিট করে দিলাম। তাহলে 4-এর পাওয়ার দেখতে পাচ্ছি কী আছে না? 1793। তাহলে আমি কি বলেছি? 4-এর পাওয়ার যদি ইভেন হয়, 4-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট কী হবে? তাহলে ইউনিট ডিজিট হবে 6। আর 4-এর পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট কী হবে না? 4-এর পাওয়ার অড হলে ইউনিট ডিজিট কী হবে না? 4 হবে। তাহলে এরকম দেখতে আর কে আছে যার পাওয়ার অড হলে সেই সংখ্যাটাই ইউনিট ডিজিট হয়? তুমি বলো দাদা 9। 9-এর পাওয়ারও অড হলে তার ইউনিট ডিজিট 9ই হয়, তাই তো? আবার ইনফরমেশানগুলোকে ঝালিয়ে দিলাম। চলো, চলে যাই নেক্সট প্রশ্নে। অসাধারণ একটি প্রশ্ন, WBCS মেন 2021-এ আসে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব কমই পড়ে, কিন্তু যখন পড়ে তখন মাথা সবার খারাপ করে দেয়। চলো, প্রশ্নে বলা হয়েছে লিফট ক্যারিং 50 প্যাসেঞ্জার্স ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর অফ এ 100-storied বিল্ডিং ইন মুভিং আপওয়ার্ড। খুব ভালো কথা। তাহলে একটা লিফট, জনসনের লিফট, জনসন কোম্পানির লিফট 50 জন প্যাসেঞ্জারকে একসঙ্গে নিয়ে যেতে পারে। খুব ভালো লিফট, ঠিক আছে। 100 তলা টোটাল বিল্ডিংটার হচ্ছে ফ্লোর আছে। এবার বলা হয়েছে দ্য লিফট স্টপ অ্যাট ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, দেন স্কিপস ফোর্থ ফ্লোর। তাহলে থার্ড ফ্লোরে লিফটটা কীরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না? প্রথমে সে ফার্স্ট ফ্লোরে দাঁড়াবে, তারপরে সে সেকেন্ড ফ্লোরে দাঁড়াবে, তারপরে সে থার্ড ফ্লোরে দাঁড়াবে, ফোর্থ ফ্লোরে সে কিন্তু দাঁড়াবে না, ঠিক আছে? তাহলে ফোর্থ ফ্লোরে আলটিমেট আমার মনে রাখতে হবে যে ফোর্থ ফ্লোরে কিন্তু লিফট দাঁড়াবে না। তাহলে থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে যারা থাকবে তারা কী করবেন? আইদার থার্ড ফ্লোরে নেমে যাবে অথবা ফিফথ ফ্লোরে গিয়ে নামবে, ঠিক আছে? এটা আমার মনে রাখতে হবে। বলা হয়েছে এরকম প্রসেস আবার কন্টিনিউ হচ্ছে, মানে ফোর্থ বাদ দিয়ে আবার ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 3টে ফ্লোরে লিফট দাঁড়াবে এবং 8তে আবার দাঁড়াবে না। 8তে আবার দাঁড়াবে না, মানে 4-এর মাল্টিপল যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলোয় কিন্তু লিফট দাঁড়াবে না। তাহলে এই প্রসেস চলছে, এই প্রসেস ক্যারি আউট হচ্ছে, আমার চলেই যাচ্ছে, এই প্রসেস ক্যারি অন হচ্ছে। তাহলে ফার্স্ট ফ্লোরে দেখা গেল যে তারা 2 জন প্যাসেঞ্জারকে নামাচ্ছে, ঠিক আছে? তার মানে ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে বলতে পারো, বা বলতে পারো ফার্স্ট ফ্লোরে 2 জনই মানুষ থাকে। সেটা আমার দেখার দরকার নেই, ফার্স্ট ফ্লোরে সে 2 জনকে নামালো। এবার বললো সেকেন্ড ফ্লোরে সে 3 জনকে
ডিসচার্জ করলো, ডিসচার্জ করা মানে 3 জন সেখান থেকে বেরিয়ে গেল লিফট থেকে। থার্ড ফ্লোরে গিয়েও দেখলাম যে 3 জন লিফট থেকে বেরিয়ে গেল। আর ফোর্থ ফ্লোরে সে তো কাউকে ডিসচার্জ করে না, মানে ফোর্থ ফ্লোরে কতজন ডিসচার্জ হচ্ছে 0। তাহলে আলটিমেট এই 1 to 4th ফ্লোর অবধি টোটাল কতজন ডিসচার্জ হচ্ছে, তুমি বলবে 2 + 3 + 3 মানে হচ্ছে 8 জন টোটাল ডিসচার্জ হচ্ছে, টোটাল ডিসচার্জ ইন 4th ফ্লোর। তাহলে 4টে ফ্লোরে টোটাল ডিসচার্জ হচ্ছে 8 জন। তাহলে পরের 4টে ফ্লোরেও এরকম প্রসেস চলে যাচ্ছে, তাহলে পরের 4টে ফ্লোরেও আমার 8 জনের ডিসচার্জ করবে, 8 জনের ডিসচার্জ করবে। তাহলে টোটাল আমার 50 প্যাসেঞ্জার আছে, আমার লিফটে টোটাল 50 প্যাসেঞ্জার আছে। তাহলে 8-এর কোন গুণিতক 50-র কাছাকাছি, তুমি বলবে 8-এর কোন গুণিতক 50-র কাছাকাছি, তুমি বলবে দাদা 48। কত না 48। তাহলে এই 48 জন প্যাসেঞ্জারকে 48 জন প্যাসেঞ্জারকে ডিসচার্জ করতে হয় বা লিফট থেকে নামাতে হয়, তাহলে কত তোলা অবধি লিফটকে যেতে হবে? আমি জানি না 4 তোলা, 4 তোলা অবধি 8 জনকে ডিসচার্জ করে, 4 তোলা অবধি 8 জনকে ডিসচার্জ করে। তাহলে 48 জনকে ডিসচার্জ করতে গেলে কত ফ্লোর অবধি যেতে হবে বলো? তাহলে 8 জনকে ডিসচার্জ করার জন্য টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার 8 জন, 8 জনকে ডিসচার্জ করার জন্য আমাকে 4th ফ্লোর অবধি যেতে হয়, 4th ফ্লোর অবধি যেতে হয়। তাহলে 48 জনকে ডিসচার্জ করার জন্য আমায় কত ফ্লোর অবধি যেতে হবে? এখানে 6 গুণ হয়েছে, তাহলে এখানেও 6 গুণ হবে। তার মানে 24th ফ্লোর অবধি আমাকে লিফটকে যেতে হবে 48 জনকে ডিসচার্জ করার জন্য। ঠিক আছে, টোটাল 50 জন প্যাসেঞ্জার আছে, তাহলে আর 2 জন প্যাসেঞ্জারকে আমাকে নামাতে হবে। তাহলে এই যে 48 ফ্লোর অবধি আমি গেছি, তাহলে 48 ফ্লোর অবধি আমার প্রত্যেক 4টে ফ্লোরে এরকম 2 3 3 0 এই প্যাটার্ন ফলো করেছে। তার মানে এর পরে 48-এর পরে যখন আমি নেক্সট ফ্লোরে যাব, তখন সেই ফ্লোরটা কোন ফ্লোর না 25th ফ্লোর। 24th ফ্লোর অবধি আমি 48 জনকে নামিয়ে দিয়েছি, এর পরের ফ্লোর হচ্ছে 25th ফ্লোর। আর 25th ফ্লোর তো 4-এর মাল্টিপল নয়, তাই তো? তাহলে এখানে এই 48-এ কিন্তু এই 4-4-এর প্যাটার্ন শেষ হয়ে গেছে। তারপরে যখন 25th ফ্লোরে যাচ্ছি তখন আবার এই প্যাটার্নটা শুরু হচ্ছে, মানে ফার্স্ট ফ্লোর থেকে আবার শুরু হচ্ছে। তার মানে 25th ফ্লোরেও আমি 2 জন প্যাসেঞ্জারকে নামাতে পারবো, আর 2 জন প্যাসেঞ্জারকে নামালেই আমার 50 জন প্যাসেঞ্জার ক্লিয়ার হয়ে যাবে, 50 জন প্যাসেঞ্জার ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমি 25th ফ্লোরে গিয়ে আমি পুরো 50 জন প্যাসেঞ্জারকে ক্লিয়ার করলাম, মানে আমার পুরো লিফট ফাঁকা হয়ে গেল। আমাকে সেটাই জানতে চেয়েছে, ইন হুইচ ফ্লোর দ্য লিফট বিকামস এমটি। তাহলে লিফট কখন ফাঁকা হবে না 25th ফ্লোরে গিয়ে। অপশন ডি হবে কারেক্ট আনসার। এনি ডাউট গাইস? না স্যার, বাকিদের কোনো ডাউট? অর্ণব কোনো ডাউট আছে? না স্যার। ওকে, চলে যাই নেক্সট প্রশ্ন। না স্যার, কোনো ডাউট নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই ধরনের প্রশ্ন এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। খুব শীঘ্রই আমরা ব্যাংকের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেখতে পাই, এবং আমরা পিএসসির প্রশ্নতেও এরকম পিএসসির পরীক্ষাতেও আমরা এরকম প্রশ্ন দেখতে পারি। তো আমি বলেছি যে এই ধরনের প্রশ্ন সাধারণত আমরা ডিজিটাল সাম দিয়ে করে থাকি। ঠিক আছে। আচ্ছা, আগের কয়েকটি ক্লাস আগে 3 নম্বর ক্লাসে বা 2 নম্বর ক্লাসে আমি একটি ডিভাইজারের অঙ্ক করেছিলাম। সেখানে আমি একটা কনসেপ্টে ভুল করেছিলাম, মানে একটা যোগ বিয়োগে ভুল হয়েছিল, এবং সেই কারণে ডিটেলস সাম আমার সেম চলে এসেছিলো এবং আনসার ভুল হয়েছিল। ঠিক আছে, আমি ওটা বলতে ভুলে গেছিলাম, তো ওটা আমি আরেকবার বলে দেবো প্রশ্নটা। ওটা ডিটেলস সাম না দিয়ে যদি ইউনিট ডিজিট দিয়ে করতাম আরও তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, আমি আরেকবার অঙ্কটা বলে দেবো। কেউ আমাকে বলেনি, আমাকে অন্য বলেছিল, তারপরের দিনে আমি বলতে বা ভুলে গেছি। ঠিক আছে, বাই মিস্টেকলি রাত 12টার পর থেকে ক্লাস করেছিলাম, তো হয়তো কোনো কারণে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, কোনো কিছু হাত থেকে ভুল বেরিয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তুমি কি বলছো করো। এবার কোশ্চেন নাম্বার 3 আছে, আমি এটা দেখলাম, তুমি কি বলো। যাকে কোশ্চেন নাম্বার 3-তে দেখতে পাচ্ছি 935421 ফার্স্ট টার্ম দেওয়া আছে। দেখো 935241, এর সঙ্গে গুণ হচ্ছে কি না 625। তাহলে 625 আর 5421 আচ্ছা 5421, আচ্ছা
আচ্ছা, এর সঙ্গে 625কে আমি গুণ করছি। আচ্ছা বলো তো, এই যে 935421 এই বৃহত্তম সংখ্যাটির ডিজিটাল সাম কী হবে? আমি কি বলেছি, ডিজিটাল সাম আমরা কী করে নির্ণয় করি? না, ডিজিটাল সামের মধ্যে লুকিয়ে আছে একটা কথা, খুব ভালো করে বুঝবে। ডিজিট, একটা বড় সংখ্যা কতগুলো ডিজিট নিয়ে তৈরি হয়, কতগুলো অঙ্ক নিয়ে তৈরি হয়, তাই তো? তাহলে এই ডিজিটগুলোর সামই হচ্ছে ডিজিটাল সাম। একদম প্রাতি বাংলা ভাষায় বলতে গেলে ডিজিটদের সামই হচ্ছে ডিজিটাল সাম, ঠিক আছে? এবার ডিজিটদের সামকে আমাকে কী রাখতে হবে না, 1 থেকে 8-এর মধ্যে রাখতে হবে। ডিজিটের সামকে আমাকে 1 থেকে 8-এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এর বাইরে আমি নিয়ে যেতে পারবো না, এটাই হচ্ছে ডিজিটাল সামের শর্ত, ঠিক আছে? তাহলে যখনই 9 দেখব, তার মানে ডিজিটাল সামের কনসেপ্টে কী হয়, আমরা নর্মালি যখন আমরা ছোটোবেলায় সংখ্যা শিখেছিলাম, আমরা কী শিখেছিলাম যে 0 থেকে 9 অবধি হচ্ছে মেন সংখ্যা, তাই তো? 0 থেকে 1 2 3 এরম করে 9ই অবধি হচ্ছে আমার মূলত এই সংখ্যাগুলো নিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যা তৈরি হয়, তাই তো? আর ডিজিটাল সামের কনসেপ্টের ক্ষেত্রে আমি এই 9 অবধি যাব না, আমি 1 2 3 4 থেকে 8 অবধি যাব, এবং 1 + 8 যোগ করেই 9 হয়, আর 9 যখনই আসবে তখনই তার ভ্যালু হয়ে যাবে 0। 9 মানে আমরা তাকে ধরে নেবো কি, সে হচ্ছে 0, ঠিক আছে? শুধু এটুকুই হচ্ছে ডিজিটাল সামের পার্থক্য। তাহলে যেখানেই দেখবো 9 তাকে ভেবে নেবো 0। তারপরে দেখো এখানে 9 দেখতে পাচ্ছি, 9 অমিট হয়ে গেল, 9কে আমি ভাববো না, এর মধ্যে নেই, ঠিক আছে? তাহলে 9 মানেই হচ্ছে 0। তাহলে সিমিলারলি আর কোথাও আর কোনো জায়গায় 9 আছে দেখতে পাচ্ছ, 3 আর 5 8, 8 আর 1 9, তাই তো? তার মানে এও হয়ে গেল 0। তাহলে বাকি যারা পড়ে থাকলো 4 আর 2, এদের যোগ করলে কত হয়? 6। তার মানে এই পুরো বৃহৎ সংখ্যাটির ডিজিটাল সাম কত হলো না, 6 হয়ে গেল, ঠিক আছে? সিমিলারলি এখান থেকে ডিজিটাল সাম কত পাচ্ছি? 6 আর 2 8, 8 আর 5 13, আর 13 1 আর 3 যোগ করলে কত? 4। আমি সবসময় সিঙ্গেল ডিজিটে ভাববো, কখনো ডাবল ডিজিটে নয়। ডিজিটাল সাম খালি একদম 1 থেকে কত অবধি? 1 থেকে আমার 8-এর মধ্যে থাকবে, ঠিক আছে? 9 মানে হচ্ছে 0। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে এবার দেখো 6 আর 4 গুণ করলে কত হয় গো? 6 আর 4 গুণ করলে 24 হয়। তাহলে 24-এর ডিজিটাল সাম কত? 2 আর 4 যোগ করলে 6। তার মানে এই পুরো যে এই যে গুণফলটার, এই 935421 9,35,421-এর সঙ্গে 625 গুণ করলে যে গুণফল পাবো, তার ডিজিটাল সাম হবে 6। তার ডিজিটাল সাম হবে কত না 6। এটুকু আশা করি বোঝা গেছে। তাহলে এই সবকটাই তো গুণফল আলটিমেট, A B C D 4টে অপশান দেওয়া আছে, এটা প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা হচ্ছে আমার কারেক্ট গুণফল, কারেক্ট প্রোডাক্ট। তাহলে তারও ডিজিটাল সাম কী হবে না 6ই হবে। তাহলে আমি দেখবো যে কোথায় 6 হচ্ছে, দেখো ভালো করে। আমি কি বলেছি না, 9 দেখলেই তাকে আমি কেটে উড়িয়ে দেবো। তাহলে দেখো 8 আর 1 9, এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে? 7 আর 2 যোগ করলে 9, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বাকি যারা পড়েছে তাদের যোগ করে দাও। 5 5-এ 10 আর 5-এ 15, 15 আর 10-এ 25, 25-এর 4-এ হচ্ছে 29, তাই তো? 5 আর 1 5-এ 10, 5 15, 6 4-এ 10, না 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 না, এখানে 5 5 10 5 15, আচ্ছা 5 5 10 5 15, 15 আর 10-এ 25। তাহলে 25 মানে হচ্ছে 25 মানে 5 আর 2 যোগ করলে কত? 7। আমার হতে হবে 6। তার মানে এ আনসার হতে পারে না, ঠিক আছে? অপশান বিতে দেখো, এখানে দেখতে পাচ্ছি 8 আর 1 9, কেটে উড়ে চলে গেল। আর দেখো কোথাও 9 হচ্ছে কি না, 6 আর 3 দেখো 9, কেটে উড়ে চলে গেল। আর কোথাও 9 আছে? আর কোথাও 9 আছে নেই। তাহলে দেখো এবার 5 4 আছে, 5 আছে, আবার দেখো 5 4 আছে। তাহলে দেখো কত সোজা হয়ে যাচ্ছে ব্যাপারটা, দেখো। তাহলে 8 আর 2 10 5-এ 15, তাহলে 15-র 1 আর 5 যোগ করলে কত হয়? 6। তার মানে এই আনসার হতে পারে, এখন অবধি হতে পারে, ঠিক আছে? চলে আসি অপশান সিতে। দেখো এখানে 9 দেখতে পাচ্ছি একজন, আর কোথাও দেখতে পাচ্ছি 8 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, 9 কেটে উড়ে চলে গেল। আর কোথাও 9 আছে না, আর কোথাও 9 নেই। 5 আর এখানে 4 6 10 15, 15 আর এখানে হচ্ছে 4-এ 19, 19 আর সাথে হচ্ছে তোমার 26, মানে 26-এর মানে হচ্ছে 6 + 2 হচ্ছে 8। তার মানে এও আনসার হতে পারে না। অপশান ডি, অপশান ডি যে কী বলা হয়েছে, 8 আর 1 9, কেটে উড়ে চলে গেল। আর কোথাও 9 আছে? 6 আর 2 8 আর 1 9, চলে গেল, হাওয়া হয়ে গেল। তাহলে দেখো আর কোথাও 9 নেই। তাহলে 5 5 10 5 18, 18 5-এ হচ্ছে 23, আর 23-এর 2 + 3 যোগ করলে হলে 5। তার মানে এও আনসার হতে পারে না। তার মানে অপশান বি হবে আমার কারেক্ট আনসার। বলো গুণ করতে হলো, তাহলে ডিটেল সামের কনসেপ্ট জানা থাকলে এই প্রশ্নটির সমাধান করতে আমার কত সেকেন্ড টাইম লাগবে? হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড, ঠিক আছে? তার মানে অপশান বি হবে আমার কারেক্ট আনসার। প্রত্যেকে বুঝেছে? কথা বলবো না, তুই কোনো কথা বলবি না। মানে সি এরটা
8 আর 1 9 হয়েছে, একটা 9 হয়েছে, 5 আর 4 9টা কেটেছে কি এটাই বুঝতে পারলাম না। আরে না কাটলে না, যদি কাটতেই হবে তার কোনো মানে নেই। আমি যদি কোনো জায়গায় স্কিপ করে ফেলি আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অ্যানসার তো না অ্যান্সার একই আসবে। কত এসেছিল আমার এখানে আনসার? আমার আনসার 8 এসছে, তো দেখ 8ই আসবে, কোনো অসুবিধা নেই, ওর জন্য কোনো প্রবলেম নেই। যে 9কে আমি একটা জায়গায় স্কিপ করেছি, তার আমার ডিজিটের সাম নির্ণয় করতে হবে। ডিজিটের সাম যদি 9 আসে তাহলে 0, আর 9-এর কম আমাকে রাখতে হবে। তার মানে 9 যদি আসে তাহলে মনে রাখতে হবে 0, ঠিক আছে, এটুকু আমার মনে রাখতে হবে। তাহলে দেখো তুই যেটা বলছিস সেটা হচ্ছে এরকম, 9 তো আমি দেখতে পাচ্ছি এখানে, আর এখানে 5 আর 4-এর 9 বলছিস, তাই তো? এটাই বলেছিস তো? আর এখানে 8 আর এখানে একটা 9 আছে, গল্প শেষ। তাহলে 6 আর 4-এ 10, 10 আর এখানে কত, 10 আর 7-এ 17, তাহলে একসাথে যোগ করে 8, 8ই তো ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 8ই থাকবে, ঠিক আছে, ওসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তার মানে অপশান সিও আনসার হতে পারে না, ঠিক আছে, ক্লিয়ার সবার? তাহলে কোনো জায়গায় 9 স্কিপ হলে তার জন্য ভাবার কিছু নেই যে বাবা 9 তো স্কিপ হয়ে গেছে তাহলে কী হবে, ওরম কিছু ভাবার কারণ নেই। 9 মানে আমি জানি 0, ঠিক আছে, এটুকু আমার মনে রাখতে হবে। বলো, দারুণ একটা অঙ্ক, অসাধারণ অঙ্ক, এবং এই প্রশ্নের সলিউশন আমি আগে করেওছি। দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ টু বি সাবস্ট্রাক্টেড ফ্রম 5, 6 to 9 টু মেক দ্য রেজাল্ট এ পারফেক্ট স্কোয়ার ইজ। তাহলে 5629 থেকে এমন কোন নাম্বার বিয়োগ করলে এই বিয়োগফলটি হয়ে যাবে একটি পূর্ণবর্গ সংখ্যা। 5629 থেকে এমন কোন সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফল আমি পাবো সেই বিয়োগফলটি কী হবে? একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার, একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটাই জানতে চেয়েছি। এবার বলে ফেলো কী করব। তাহলে আমি বলেছিলাম তোমাদের যে তোমরা এখন অনেক বেশি শিক্ষিত হয়ে গেছো, তোমরা এখন আগের মতো করে ভাববে না যে এটাকে বর্গমূল করবো, ওসব ভাবার দরকার নেই। আমার ইউনিট ডিজিটের কনসেপ্ট আমার পুরোপুরি ক্লিয়ার আছে, যে আমি জানি সবসময় যে কোনো একটি সংখ্যার ইউনিট ডিজিট যদি 2, 3, 7 এবং 8 হয় তাহলে জীবনেও কোনোদিন পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে না। 2, 3, 7, 8 কোনো একটি সংখ্যার ইউনিট ডিজিট থাকলে সে কখনোই একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে না। এটুকু মনে আছে আশা করি সবার। আর যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট 5 থাকে তার আগে অবশ্যই 2 থাকতে হবে, তবেই সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটুকু সবার মনে আছে আশা করি। কি বলছি সবাই, মনে আছে তো সবার? যদি একটি সংখ্যার ইউনিট ডিজিট 5 থাকে তাহলে 5-এর আগে অবশ্যই আমাকে 2 থাকতে হবে, তবেই সেই সংখ্যাটিকে আমরা কী বলতে পারবো না, পারফেক্ট স্কোয়ার নাম্বার বলতে পারবো। তার মানে এই নয় যে কোনো সংখ্যার লাস্টে 25 থাকা মানে সে সবসময় পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, ঠিক আছে। তা আমি বলতে পারি যদি সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হয় তাহলে 5-এর আগে থেকে 2 থাকতে হবে, ঠিক আছে। এটুকু আমার আশা করি সবাই বোঝা গেছে। এবার দেখো আমার এখানে 4টে অপশান আছে, 4, 1, 2, 3, এদের মধ্যে যে কোনো একটা আমার আনসার হবে। তাহলে আমি চেক করে দেখি। তাহলে 5, 6, 2, 9 এর থেকে 4 বিয়োগ করি আমি, পড়ে থাকে কত? 5, 6, 2, 5, 5, 6, 2, 5। তাহলে 5, 6, 2, 5 কি একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার? বলে হ্যাঁ দাদা অবশ্যই, কারণ 5 তো ইউনিট ডিজিট আছে এবং 5-এর আগে 2ও আছে, 5-এর আগে 2ও আছে। তার মানে এই আনসার হতে পারে, ঠিক আছে। নট শিওর হবেই কি হবে না। এবার 5, 6, 2, 9 এখান থেকে আমি 1 বিয়োগ করি, কত পড়ে থাকে বাবা না? 5, 6, 2, 8। তাহলে এই 5, 6, 2, 8 ইউনিট ডিজিট কী আছে? 8। তা আমি কি বলেছি? 2, 3, 7, 8-এর মধ্যে যে কোনো একজন থাকলে কখনোই পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে না। তাহলে 5, 6, 2, 8 কি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে? কখনোই নয়। তার মানে 1 বিয়োগ করলে হবে না, অপশান বি এখান থেকে আমার অমিট হয়ে গেল। নেক্সট অপশান, যদি আমি 2 বিয়োগ করি, যদি আমি 5, 6, 2, 9 থেকে 2 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটি পাবো তার ইউনিট ডিজিট কত হবে? 7। তাহলে 7 কি কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট হতে পারে? কখনোই না। তার মানে অপশান সিও আমার আনসার হতে পারে না। লাস্ট যে ভদ্রলোক বসে আছে সেই তৈরি করবে সমস্যা। লাস্ট ভদ্রলোক হচ্ছে 3 বসে আছে, তাহলে 5, 6, 2, 9 থেকে 3 বিয়োগ করলে লাস্ট অপশানের দিকে দেখো, লাস্ট অপশানে কী আছে? 3 আছে। তাহলে 5, 6, 2, 9 থেকে 3 বিয়োগ করলে কি হবে না? 5, 6, 2,
5626 তাহলে 5626 কি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে? আমি বলবো হ্যাঁ হতে পারে। আপনি তো বলেছেন দাদা যে যদি 2 3 7 8 থাকে ইউনিট ডিজিটে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, কিন্তু 5 থাকলে হতে পারে, আর 5-এর আগে অবশ্যই 2 থাকতে হবে। 6 থাকলেও হতে পারে, 4 থাকলেও হতে পারে, 9 থাকলেও হতে পারে, 1 থাকলেও হতে পারে, 0 থাকলেও হতে পারে, এরা সবাই থাকলে হতে পারে। কিন্তু 6 তো তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট আছে, তাহলে আমি কি করে বলবো যে 5625 মানে 4 হবে কারেক্ট আনসার না 3 হবে কারেক্ট আনসার? এর জন্য একটা ছোট গল্প বলি, শোনো ভালো করে। তোমাদের আমি সবাইকে বলেছি যে বাবা দয়া করে একটু 1 থেকে 50 অবধি বা যদি তাও না হয় 1 থেকে 30 অবধি স্কোয়ার সংখ্যা মুখস্থ রাখতে, তাই তো? প্রত্যেকটি সংখ্যার স্কোয়ার যেন আমার মুখস্থ থাকে। তাহলে আমি বলবো দাদা 6-এর স্কোয়ার যদি তোমায় জিজ্ঞেস করা হয়, 6-এর স্কোয়ার যদি জিজ্ঞেস করা, তুমি কী বলবে? 6-এর স্কোয়ার হচ্ছে 36 বলবে হ্যাঁ একদম ঠিক। যদি 16 স্কোয়ার জিজ্ঞেস করা হয়, 16 স্কোয়ার করলে কত হবে? 16 স্কোয়ার করলে কত হবে? 16 স্কোয়ার হলে তুমি বলবে দাদা 256। যদি তোমাকে 26-এর স্কোয়ার জিজ্ঞেস করা হয়, খুব ভালো করে দেখবে, 26-এর স্কোয়ার জিজ্ঞেস করা, তুমি কী বলবে দাদা? 676। যদি তোমায় 36-এর স্কোয়ার জিজ্ঞেস করা হয়, 36-এর স্কোয়ার জিজ্ঞেস করা, তুমি কী বলবে? 36-এর স্কোয়ার কত হবে? কে বলতে পারবে? 1296। ভেরি গুড, 1296, খুব দারুণ একটি নাম্বার 1296। ঠিক আছে, এরপর 46-এর স্কোয়ার যদি আমায় জিজ্ঞেস করে, আমি কী বলবো? 46-এর স্কোয়ার কত হবে? 46-এর স্কোয়ার কত হবে বলো, কে বলতে পারবে? 46-এর স্কোয়ার হচ্ছে 2116। ঠিক আছে, এরপর এই 56 স্কোয়ার জিজ্ঞেস করা হয়, 56 স্কোয়ার কত হবে কী বলতে পারবে? আমি বলবো বলার দরকার নেই, 56 স্কোয়ার তুমি 50 + 6-এর হোল স্কোয়ার করেও করতে পারো, তোমার জানার দরকার নেই। ঠিক আছে, তুমি এখান থেকেই বলতে পারবে। এবার লক্ষ্য করো, এবার শুধু ভালো করে লক্ষ্য করো এই সংখ্যাগুলোর মধ্যে, লক্ষ্য করে আমাকে বলো কিছু কি লক্ষ্য করতে পারছো? কোনো কিছু কি ফাইন্ডিং করতে পারছো? আমি তোমাদের সবসময় বলি যে প্রশ্নের দিকে দেখবে ভালো করে, সংখ্যার দিকে দেখবে ভালো করে, সংখ্যার মধ্যে লুকিয়ে আছে আসল বীজ। ঠিক আছে, বলো কিছু কি প্যাটার্ন লক্ষ্য করতে পারছো? খুব ভালো করে লক্ষ্য করো, 3 5 8 9 11। খুব ভালো করে এই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করো। 7 6 আছে, তাই বেটা? আর 56 স্কোয়ারটা বলে দিই, তাহলে বললে তোমরা আরও সুন্দর বুঝতে পারবে। 56 স্কোয়ার হচ্ছে 3136। দেখো আমি কি করেছি, কোনগুলোকে মুছেছি? আমি সবসময় জানি যে যদি কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট 6 থাকলে 6-এর স্কোয়ার করলে সবসময় তার মানে 6-এর পূর্ণবর্গ, 6-কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে তার সবসময় ইউনিট ডিজিট কী হবে? 6ই হবে। মানে 6-এর স্কোয়ার করলে 36, দেখো ইউনিট ডিজিট 6। 16 স্কোয়ারে দেখো ইউনিট ডিজিট কত? 6। 26-এর স্কোয়ার দেখো ইউনিট ডিজিট কত? 6। তাহলে ইউনিট ডিজিট তো 6 হবে, এটা আমি শিওর। তাহলে ইউনিট ডিজিটের আগের প্লেস মানে 10th প্লেস নিয়ে আমি বিচার করছি, 10th প্লেস নিয়ে। খুব ভালো করে 10th প্লেসের দিকে লক্ষ্য করে দেখো, 3 5 7 9 1 3, 3 5 7 9 1 3। তাহলে 10th প্লেসকে রেখে বাকিদের আমি অমিট করে দিলাম। তাহলে 10th প্লেসে কারা বসে আছে দেখো ভালো করে, 3 5 7, মানে এর আগের ভদ্রলোক ছিল 1। ঠিক আছে, তাহলে 1টা আমার এখানে নেই, 1 বাদ দিয়ে তারপরের অর ডেটগুলো খালি প্যাটার্নগুলো লক্ষ্য করো, 3 5 7 9, 3 5 7 9, আবার 1 শুরু হচ্ছে, আবার 1 3, আবার দেখবে 5 7 9, আবার 1 3 5 7 9, সব সময় এই ডিজিটগুলি চলতে থাকবে। বুঝতে পারলে? তার মানে কি, আমি 1 থেকে যদি 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোকে দেখি, তাহলে শুধু আমি দেখব যে ইভেন সংখ্যাগুলো বাদ দিয়ে, ইভেন নাম্বারগুলো বাদ দিয়ে খালি অড নাম্বারগুলি পড়ে আছে কোথায় না 10th প্লেসে। আর এই জিনিসটা জানা থাকলেই এই প্রশ্নটার সমাধান আমার সেকেন্ডে হয়ে যাবে। ভালো করে দেখো, 5 6 2 9 থেকে 3 বিয়োগ করলে যে সংখ্যাটা আমি পাচ্ছি তার ইউনিট ডিজিট তো 6, কিন্তু 10th প্লেসে যে বসে আছে সে হচ্ছে ইভেন নাম্বার, সে
হচ্ছে ইভেন নাম্বার। তাহলে কোনো একটি সংখ্যার ইউনিট ডিজিট 6 হলে তার যখন আমি বর্গ করব বা হোল স্কোয়ার করব, এবং হোল স্কোয়ার করার পরে যে নাম্বারটি পাবো তার 10th প্লেসে কখনো ইভেন নাম্বার হতে পারবে না। সবসময় কী নাম্বার হবে? সবসময় অড নাম্বার হবে। তাই জন্যই আমি তোমাদের এই গল্পটা বললাম, এবং এই গল্পটা জানা খুব দরকার। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছি? বলবো হ্যাঁ, খুব ভালো বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তার মানে 5629 থেকে 3 বিয়োগ করার পর 5626 তো পেয়েছি, কিন্তু 6-এর আগে ইভেন নাম্বার আছে, অড নাম্বার নেই। তার মানে 5626 একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। তার মানে অপশান এই হবে কারেক্ট আনসার। তাহলে শুধু এইটুকু জিনিস জানলে এই প্রশ্নটার সমাধান করতে আমার হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড লাগে, তাও লাগার কথা নয়। সবাই একমত আমার সঙ্গে? সবাই বুঝতে পেরেছে যে গলা ফেটে আমি এতক্ষণ ধরে গলা থেকে রক্ত বেরিয়ে এলো? সবাই হ্যাঁ কি না বলো দয়া করে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে নেক্সট প্রশ্ন 5, কোশ্চেন নাম্বার 5, লেট ABC be a 3-digit number, then ABC minus CBA ক্যান নট বি ডিভিজিবল বাই। অসাধারণ একটি প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। ABC আমি সবসময় তোমাদের অ্যালজেব্রিক টার্মের মধ্যে একটা নাম্বারের কনস্ট্রাকশন বুঝিয়েছি। যেমন কি, আমি যখন একটা সংখ্যা লিখি, সাপোজ একটা সংখ্যা লিখলাম 21, এই 21-এর মধ্যে দুটো ডিজিট হচ্ছে 1। এই দুটো ডিজিট হচ্ছে কি 2 আর 1, দুটো ডিজিট কি 2 আর 1। আর এই 1 হচ্ছে, আমি সবসময় বলেছি, এই হচ্ছে ইউনিট প্লেস বা ফার্স্ট প্লেস, আর 2 হচ্ছে কি 10th প্লেস। আর যদি আমি একে বলে থাকি 10th প্লেস, তাহলে এই ইউনিট প্লেসকে আমি আরেকটা গল্প বলতে পারি, এ হচ্ছে 10 টু দি পাওয়ার 0 প্লেস, 10 টু দি পাওয়ার 0 প্লেস, এটাও বলতে পারি, কারণ কারোর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই জন্য একে বলা হয় ইউনিট প্লেস। আচ্ছা, তাহলে এই সংখ্যাটি 21 কী করে তৈরি হয়েছে? 10th প্লেসে মানে হচ্ছে 2-এর সঙ্গে 10 গুণ, 2-এর সঙ্গে 10 গুণ, আর ইউনিট প্লেসে কে বসে আছে 1, তার সঙ্গে 1-এর সঙ্গে কে গুণ না 1ই গুণ। যেহেতু ইউনিট প্লেস আর একের সঙ্গে 1 গুণ না করে আমি এরকমও বলতে পারি 1-এর সঙ্গে 10 টু দি পাওয়ার 0 গুণ আর 2-এর সঙ্গে 10 টু দি পাওয়ার 1 গুণ। সিমিলারলি যদি আমার এখানে 321 লেখা থাকে, এই 321-এর মধ্যে আমি কি দেখতে পাচ্ছি না 3-এর পাওয়ার কি আছে, 3টা কোন প্লেসে আছে না, এটা হচ্ছে 100th প্লেসে আছে বা শতক প্লেসে আছে। আর 2 কোন প্লেসে আছে না 10th প্লেসে আছে। 1 কোন প্লেসে আছে না ইউনিট প্লেসে আছে। আর এই ইউনিট প্লেস মানে আমি কি বললাম, 1-এর সঙ্গে 10 টু দি পাওয়ার 0 গুণ। কীভাবে একটা সংখ্যা তৈরি হয়? 2-এর সঙ্গে কী গুণ না 10 টু দি পাওয়ার 1 গুণ, আর 3-এর সঙ্গে কী গুণ না 100 গুণ। 100 মানে কি 10 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো গুণ করে দেখো কী হয়। 3 ইন্টু 100 মানে 300, 2 ইন্টু 10 মানে 20, আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1 মানে 1, তাহলে হলো 321। তাহলে এইভাবেই কোনো একটা নাম্বার তৈরি হয়ে থাকে। তাহলে এখানে যদি আমার 2 আর 1-এর জায়গায় দুটো ডিজিট আরবিট্রারি ডিজিট হয়, যাদের ভ্যালু আমার জানা নেই, সেটা তখন আমি কীরকম লিখবো? ধরো বললাম XY, তাহলে XY দুখানা ডিজিট লেখা আছে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কি না, অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে x ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই। তাহলে সেরকমভাবে এখানে এই অঙ্কটির মধ্যে 3টে ডিজিট কী আছে? 3টে ডিজিট আছে ABC। তাহলে ABC মানেই আমি বুঝতে পারছি এখানে ইউনিট প্লেস আছে, মানে 10 টু দি পাওয়ার 0 প্লেসে আছে C, এখানে 10 টু দি পাওয়ার 10th প্লেস বা 10 টু দি পাওয়ার 1 প্লেসে আছে B, এবং 100th প্লেস তার মানে 10 স্কোয়ার প্লেসে আছে কে না A। সিমিলারলি CBA, তাহলে CBA এর মধ্যে কী গল্প আছে? এ হচ্ছে ইউনিট প্লেস, এ হচ্ছে 10th প্লেস, এ হচ্ছে 100th প্লেস। তাহলে এবার তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা তাহলে কী হবে? এর সঙ্গে 100 গুণ মানে 100A প্লাস 10B প্লাস C। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা থেকে কাকে বিয়োগ করছি না CBA। তাহলে CBA সংখ্যাটির অ্যাকচুয়াল ভ্যালু কি 100C মাইনাস 10B, মাইনাস না প্লাসই দেবো, এখন এখানে ব্র্যাকেট দিয়ে রাখি, আর ইউনিট প্লেসে আছে A, তার মানে এর সঙ্গে 1 গুণ।
তাহলে এবার বিয়োগ করলে দেখো কী হবে, দেখো +10b এখানে -10b হয়ে যাবে ব্র্যাকেট উঠে গেলে, তাহলে -10b +10b কেটে গেল। ওকে, তাহলে 100a থেকে আমি কাকে বিয়োগ করবো, -a হবে, তাহলে 100a - a করলে আমি পাবো 99a, আর এখানে +c আর এখানে হচ্ছে -100c, তার মানে -99c। তাহলে 99 যদি কমন চলে যায় পড়ে থাকে a - c। তাহলে এবার বলো এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির একটা ফ্যাক্টর, মানে এই যে abc - cba করলে যে সংখ্যাটি পাবো তার একটা ফ্যাক্টর হচ্ছে 99। আর আমি জানি যে 99কে ভাঙা যায় কী করে, না 9 × 11, বা আমি 99কে লিখতে পারি 3 স্কোয়ার × 11, 3 স্কোয়ার × 11, 3 স্কোয়ার × 11। তার মানে 99 যেরকম 3 দিয়ে বিভাজ্য, সেরকম 9 দিয়ে বিভাজ্য, সেরকম 11 দিয়ে বিভাজ্য, সেরকম 33 দিয়েও বিভাজ্য, তাই তো? তাহলে আমার জিজ্ঞেস করেছে যে এই সংখ্যাটি কাকে কাকে দিয়ে বিভাজ্য নয়। আমি দেখছি এই সংখ্যাটির মধ্যে 99 একটি সংখ্যা লুকিয়ে আছে। তাহলে যদি এই পুরো সংখ্যাটার মধ্যে 99 3, 9, 11 এবং 33 দিয়ে ভাগ হয়, তাহলে পুরো সংখ্যাটাও 3, 9, 11 এবং 33 দিয়ে ভাগ হবে। তাহলে ভাগ হয়ে যাবে 9 দিয়ে, 11 দিয়ে, 33 দিয়ে, ভাগ হবে না কাকে দিয়ে, 18 দিয়ে। তাহলে অপশান সি হবে কারেক্ট আনসার। বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো ডাউট? এনি ডাউট গাইস? তাহলে এসিটাকে ভাগ করতে হবে না, এই এসিটাকে? কোন এসি? এই a - c? হ্যাঁ, এটাকে আমার জানার দরকার কি? আমাকে একটা সংখ্যা বললো, ধরো বললো 48, ঠিক আছে? তাহলে আমি 48 থেকে আমি বললাম যে 48কে তুমি এরকম লেখো 24 × 2, এই 2কে তুমি বাদ দাও, তাহলে 2কে যদি আমি বাদ দিয়ে পড়ে থাকে 24, তাহলে 24-এর মধ্যে কী কী ফ্যাক্টর লুকিয়ে আছে? তুমি বলবে 8ও লুকিয়ে আছে, 4ও লুকিয়ে আছে, 6ও লুকিয়ে আছে, 3ও লুকিয়ে আছে, 2ও লুকিয়ে আছে, 12ও লুকিয়ে আছে, ঠিক আছে? তার মানে এই 24, 12, 2, 8, 4, 6, 3 এদের সবাই দিয়ে ভাগ যায়। তাই জন্য এই 2 থাকলো কি না থাকলো, তাহলে 24 যদি সবাইকে দিয়ে ভাগ যায়, তাহলে 48ও অবশ্যই এই সবাইকে দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? 48-এর মধ্যে একটা পার্ট হচ্ছে 24, তাহলে 24 যদি 12, 2, 8, 4, 6, 3 দিয়ে ভাগ যায়, তার মানে 48ও অবশ্যই 12, 2, 8, 4, 6, 3 দিয়ে ভাগ যাবে। শিওর তো এটুকু? সিমিলারলি এখানেও তাই, যে 99 × a - c, a - c হচ্ছে এই 2, a - c হচ্ছে 2, তাহলে a - c কে বাদ দিলে এই 99 3 স্কোয়ার × 11, 3 স্কোয়ার দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, 33 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে 99-এর সঙ্গে যাই গুণ করি না কেন, সেই সংখ্যাটাও আমি এই 3 স্কোয়ার, 11, 33 এবং 3 দিয়ে অবশ্যই ভাগ যাবে। ইজ ইট ক্লিয়ার? A 4-digit number AABB is divisible by 55. তাহলে AABB এইখানে দেখে আমি কি বুঝতে পারছি না, এখানে ডিজিট কি হচ্ছে না, রিপিট হচ্ছে। AABB মানে কি ডিজিট রিপিট হচ্ছে। আমরা এরকম সংখ্যা লিখতে পারি 2 2 3 3, 1 1 4 4, 6 6 9 9, 5 5 0 0, ঠিক আছে, 3 3 5 5, এরকম সংখ্যা, তাই তো? এবার বলা হয়েছে যে এই সংখ্যাটা AABB এরকম একটা সংখ্যা যেটা 55 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে 55 দিয়ে ভাগ যায়, আমি একটু আগে দেখেছি যে 55 দিয়ে ভাগ যায় মানে সে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, সে 11 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 55 প্রাইম ফ্যাক্টরে ভাঙলাম, তাহলে 55 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাওয়া মানে সে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, সে 11 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এবার বলা হয়েছে যে পসিবল ভ্যালুজ অফ বি, তাহলে বি এর কী ভ্যালু হতে পারে? তাহলে আমরা সবসময় জানি যে যদি কোনো একটা সংখ্যা 5 দিয়ে ভাগ যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যার ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কে না বি। তাহলে বি আইদার 0 হতে হবে অথবা 5 হতে হবে, তাই তো? বিকে আইদার 0 হতে হবে অথবা 5 হবে, তবেই এই পুরো সংখ্যাটি 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 0 আর 5 কোথায় দেখতে পাচ্ছি না? অপশান সিতে। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? হ্যাঁ, একদম জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, দ্য ইউজুয়াল ফর্ম অফ 1000a + 10b + c ইজ, 1000a + 10b + c ইজ, মানে এই পুরো জিনিসটাকে যদি একটা সংখ্যার মালাভাবে লিখি, মানে এর অ্যাকচুয়াল ফরমেশন কীরকম সেটাই আমাকে জানতে চেয়েছে,
ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে একটু আগে আমি তোমাদের বলেছি এই অঙ্কটিতে যে আলটিমেট এখানে 1000 এ লেখা আছে, মানে এর সঙ্গে এর প্লেস 1000 গুণ করা হয়েছে। সবসময় মনে রাখবো আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা সংখ্যার মধ্যে দু রকম গল্প হয়, একটা হচ্ছে এর প্লেস আর একটা হচ্ছে ফেস। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখো এবং এই প্যাটার্নটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে। ঠিক আছে, প্লেস ভ্যালু কি আর ফেস ভ্যালু কি? প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেস ভ্যালু। ঠিক আছে, প্লেস ভ্যালু মানে হচ্ছে আমাদের মনে রাখবো যে স্কুলের আমরা যখন বসতাম আমরা কি বসতাম, রোল নাম্বার ওয়াইজ বসতাম। ঠিক আছে, তার মানে বেঞ্চে আমরা রোল নাম্বার ওয়াইজ বসা মানে হচ্ছে আমরা আমাদের নিজস্ব প্লেসে বসা। আর ফেস ভ্যালু মনে হচ্ছে একে দেখেই মনে হচ্ছে ছেলেটা পড়াশোনা করে না, একদমই বাজে ছেলে, এটা হচ্ছে ফেস ভ্যালু। ঠিক আছে, যেমন এখানে বসে আছে একজন শুভ্রনীল বলে একটা ছেলেকে দেখেই মনে হয় যে এটা পড়াশোনা কিচ্ছু করে না, সবসময় খেলে বেড়ায়, এটা হচ্ছে আর ফেস ভ্যালু। ঠিক আছে, কিন্তু প্লেস ভ্যালু মানে কি, আমি যদি বলি যে শুভ্রনীলের রোল নাম্বার হচ্ছে 4, ঠিক আছে, ওর 4 হবে না, সরি ভুল বললাম, 99, তার মানে ওর প্লেস ভ্যালু হচ্ছে 99। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা যদি আমি বলি, যেমন বললাম সংখ্যাটি হচ্ছে 353, তাহলে এখানে যদি আমি দেখি তো আমি শুধু 5কে দেখতে পাই, তো আমি শুধু 5কে বলছি, বলো তো 5-এর প্লেস ভ্যালু কী আর 5-এর ফেস ভ্যালু কী? 5কে দেখতে 5-এর মতোই, ঠিক আছে, বা পাঁচু গোপালের মতো, তাই 5-এর ফেস ভ্যালু হচ্ছে 5, তাই 5কে দেখতে 5-এর মতো মানে এর ফেস ভ্যালু হচ্ছে 5। এবার প্লেস ভ্যালু, তার মানে কোন প্লেসে বসেছে? আমি সবসময় বলেছি কি প্লেস কীরকমভাবে তৈরি হয় না, একদম কি রাইট সাইড থেকে। তাহলে রাইট সাইডে যে বসে আছে সে হচ্ছে কি না, সে হচ্ছে ইউনিট ডিজিট বা ইউনিট প্লেস। তাহলে ইউনিট প্লেস হচ্ছে, ইউনিট প্লেসে বসে আছে 3, তাহলে 3-এর যদি আমি প্লেস ভ্যালু বলতাম তাহলে আমি বলতাম 3-এর প্লেস ভ্যালু হচ্ছে 3 × 10⁻0। সিমিলারলি 5-এর যদি আমাকে বলি প্লেস ভ্যালু কত, তাহলে 5 কোনতম প্লেসে বসে না, 10th প্লেসে, আর 10th প্লেস মানে আমি বলেছি কি 10⁻1, তার মানে 5 × 10⁻1 হচ্ছে প্লেস ভ্যালু, 5 × 10⁻1 হচ্ছে প্লেস ভ্যালু। শুধু এটুকুই আমাকে বুঝতে হবে। তাহলে 5 × 10⁻1 হয়ে গেল কি এর প্লেস ভ্যালু। সিমিলারলি যদি এই 3-এর প্লেস ভ্যালু আমার জিজ্ঞেস করতো তাহলে আমি কি বলতাম না 3 × 10², 3 × 10² হচ্ছে আর কি প্লেস ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু নিয়ে আশা করি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকা বাকি নেই, তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সিমিলারলি এখানে দেখো, মুছে লাভ নেই, এখান থেকে এটাই বুঝিয়ে দেবো। এখানে দেখো আলটিমেট যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার মধ্যে শুধু আমি এ বি সিকে চিনি, এদের কি চেনা মানুষ, তার মানে এদের ফেস দেখে বলতে পারছি যে এরা হচ্ছে কী কী আছে না সি, বি আর এ। এবার সি এর সঙ্গে কিছু নেই মানে পাশে এখানে 10⁻0 গুণ আছে, 10⁻0 × সি, তাহলে সি এর প্লেস ভ্যালু হচ্ছে 10⁻0 × সি বা অর 1 × সি। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো সি এর পরে কে বসে আছে বি, তাহলে বি কোন, বি এর সঙ্গে কে গুণ আছে 10 গুণ আছে, আর 10 গুণ মানা থাকা মানেই হচ্ছে প্লেস ভ্যালু দেওয়া আছে, তার মানে বি × 10⁻1, বি × 10⁻1 অথবা 10 × বি, এটাই হচ্ছে আমার এর প্লেস ভ্যালু। এর পরে দেখতে পাচ্ছি 10-এর পরে ডাইরেক্ট 1000-এ চলে গেছে, তাহলে এর পরে তো একজন ব্যক্তি এমন থাকা উচিত ছিল যে হচ্ছে 100 প্লেসে বসে আছে, যে হচ্ছে 100 প্লেসে বসে আছে, সেটা কি আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছিস তার ভ্যালু এখানে লেখা নেই, তার ভ্যালু এখানে লেখা নেই, যেহেতু তার ভ্যালু এখানে লেখা নেই তাই তাকে আমরা ধরে নেবো সে হচ্ছে আর কিছুই নয়, সে হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না মানে তার হচ্ছে ভ্যানিশ, সে হচ্ছে একদম 0, সে হচ্ছে একদম 0, তার মানে 0-এর সঙ্গে কী গুণ ছিল না 10 কি স্কোয়ার, 10² মানে কত 100। তাহলে সবসময় আমি এই প্লেসগুলোকে বাদ দিতে পারবো না, প্রথমে ইউনিট প্লেস, তারপর 10 প্লেস, তারপর 100 প্লেস, তারপর 1000 প্লেস, প্লেস কিন্তু ক্রোনোলজিক্যালি বাড়বে, সেই প্লেসে কেউ নেই মানে আছে কে 0, তার মানে 100 × 0। আর নেক্সট প্লেসে আমি দেখতে পাচ্ছি বসে আছে এ, যার ফেস ভ্যালু হচ্ছে এ, কিন্তু প্লেস ভ্যালু কত না 10³ × এ, আর 10³ মানেই হচ্ছে কত 1000। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, বলবে হ্যাঁ একদম বুঝতে পেরেছি। তাহলে আলটিমেট এই যে সংখ্যাটা তৈরি হলো, তাহলে পুরো সংখ্যাটার ফেস ভ্যালু কী, এটা প্রত্যেকটা ডিজিটের ফেস ভ্যালু দেখলাম, তাহলে পুরো সংখ্যাটার ফেস ভ্যালু কী হলো, আমি সবসময় বলেছি সংখ্যা কোথা থেকে তৈরি হয় না একদম রাইট সাইড থেকে, রাইট সাইড মানে ইউনিট প্লেস, ইউনিট প্লেসে কে বসে আছে সি, তারপরে কে বসে আছে 10 প্লেসে বি, তারপরে 100 প্লেসে কে বসে আছে 0,
আর তারপরে 1000 প্লেসে কে বসে আছে এ, তার মানে A0BC হচ্ছে সংখ্যাটির অ্যাকচুয়াল ফেস ভ্যালু। তাহলে A0BC কোথায় দেখতে পাচ্ছি না, অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। অসাধারণ একটি প্রশ্ন, এবং প্রশ্নতে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 100%। বলো, বুঝতে পেরেছো সবাই? এনি ডাউট? সিটা আমি নাই পারবো না, সিটা জিরোটা তুমি কোথা থেকে পেলে? এই জিরোটাকে হ্যাঁ আমি তো বললাম, আমি কি বললাম যে প্লেসগুলো কীরকমভাবে শিফট করে না, প্রথমে ইউনিট প্লেস মানে 10⁻0 প্লেস, তারপরে 10⁻1 প্লেস, তারপরে 10 স্কোয়ার, তারপরে 10 কিউব, এরকমভাবে প্রত্যেকটা প্লেসে এগুলো হচ্ছে সিটের রোল নাম্বার আটকানো আছে। এই সিটের রোল নাম্বারে বসতে হবে, কাউকে না কাউকে বসতে হবে। যদি কেউ বসে না থাকে তার মানে আমি ভেবে নেবো যে সেখানে 0 বসে আছে। তাহলে 10⁻0 মানে হচ্ছে ইউনিট প্লেস, সেখানে বসে আছে সি, সেখানে বসে আছে সি। এরপরে দেখতে পাচ্ছি 10 হচ্ছে এদের কি না, এর হচ্ছে প্লেসের রোল নাম্বার আটকানো আছে, সেই রোল নাম্বারে বসে আছে বি। তাহলে 10⁻1 জায়গায় বসে আছে বি। আর 10⁻2 বা 10 স্কোয়ার এর মানে হচ্ছে 100 প্লেস, এই 100 প্লেসে কেউ নেই, তার মানে এখানে কে আছে 0। আর 10 কিউব মানে হচ্ছে 1000, এই রোল নাম্বারে বসে আছে কে না এ। বোঝা গেল প্রত্যেকে? এবার বোঝা গেছে অর্ণব? শেষ থেকে যেন 1000টা নিয়ে নিলে, কেন তার পাশে আমি যে এই যে মানে 10⁻² যে শূন্যটাকে ধরি, অসুবিধা কোথায়? 10⁻² স্কোয়ারে, কারণ এখানে আমি এই যে তুমি দেখতে পাচ্ছ, দেখো 10, এই 10-এর পরে কি 100 দেখতে পাচ্ছ এখানে? না। তাহলে 100 দেখতে পাচ্ছ না মানে 100-এর সঙ্গে শূন্য গুণ আছে, তবেই তো 100টা এখানে দেখতে পাচ্ছ না, ভ্যানিশ আছে। হ্যাঁ বুঝতে পেরেছো? তাই জন্য আমি 10 স্কোয়ার প্লেসে 0কে বসিয়েছি। যে সবসময় প্লেস ভ্যালুর সঙ্গে ফেস ভ্যালু গুণ করে তবেই সংখ্যা তৈরি হয়, এটাই তোমাদের এখানে বোঝালাম। সেটা তো জানি। তাহলে জেনেও এরকম অবাক রকম কথাবার্তা বলছো কেন? ব্যাপারটা কত ব্যাপারটা হজম হচ্ছে না, তাই তো? হ্যাঁ, মানে এই যে তুমি এখনই ক্লাস হয়ে যাওয়ার পরে 1 চামচ জেলোসিল খেয়ে নেবে, তারপর অঙ্কটা আবার দেখবে। আচ্ছা ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দ্য সাম অফ এ 2-digit নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং দ্য ডিজিট ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 11। অলওয়েজ ডিভিজিবল বাই কি 11, অপশান এ হবে কারেক্ট আনসার। এবার কী করে হলো? বলছে একটা সংখ্যা, আমি একটা যে কোনো সংখ্যা ধরতে পারি, দ্য সাম অফ এ 2-digit নাম্বার, কিন্তু সংখ্যাটা কী ধরনের হবে না 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে একটা সংখ্যার মধ্যে 2টো ডিজিট থাকবে, এটা 2 অঙ্কের সংখ্যার মধ্যে 2টো ডিজিট থাকবে, এটা সবসময় জানি। যেমন একটা সংখ্যা ধরলাম 3 আর 2, 32, এই 32-এর মধ্যে দুখানা ডিজিট 3 আর 2। বলেছে এদের সংখ্যার যে 2টো ডিজিট আছে, এই 2টো ডিজিটকে যদি প্লেসকে আমি চেঞ্জ করে দিই, প্লেসকে চেঞ্জ করা মানে কি, আমরা সবসময় জানি এই 2 হচ্ছে ইউনিট প্লেস আর 3 হচ্ছে 10th প্লেস। তাহলে 10th প্লেসে যে বসে আছে সে যদি ইউনিট প্লেসে চলে যায়, আর ইউনিট প্লেসে যে বসে আছে সে যদি 10th প্লেসে চলে আসে, তাহলে সংখ্যাটা কী হয়ে গেল 23। বলেছে যে এরকম করার ফলে আমি যদি যে সংখ্যা দুটো পাবো তাদের যদি যোগ করে দিই, তাহলে যে সাম হবে সেটা সবসময় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 3 আর 2 যোগ করলে 5, এখানে 3 আর 2 যোগ করলে 5, 55। তাহলে 55 সবসময় আমি জানি 11 দিয়ে ভাগ যাবে, 55 সবসময় কি 11 দিয়ে ভাগ যাবে। এবার আমাকে অন্য বলবে দাদা 32 নিলেন বলে ব্যাপারটা হলো, এটা যদি অন্য কিছু নিতেন তাহলে আর হতো না। তাহলে আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে 32 ধরো নেই এখানে ধরো 32 নেই। তাহলে আমি কি বলেছি না, প্রথমে তাকে ইউনিট প্লেস, তারপরে হচ্ছে 10th প্লেস। তাহলে ইউনিট প্লেসে ধরে নেওয়া আছে y, আর 10th প্লেসে ধরো আছে x। ইন্টারচেঞ্জ করে দিলে কি হবে না, ইউনিট প্লেসে হয়ে যাবে x আর 10th প্লেসে হয়ে যাবে হচ্ছে y। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কীরকম হবে গো? অ্যাকচুয়াল সংখ্যা x আর y তো ডিজিট, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কী হবে? আমি সবসময় বলেছি যে ইউনিট প্লেসে যে বসে আছে তার সঙ্গে কী গুণ হবে না 10⁻0 মানে হচ্ছে 1। তাহলে y into 1 প্লাস x into 10 বা 10x। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যা 10x প্লাস ওয়াই। 10x প্লাস ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটি। সেই সংখ্যাটি কোত্থেকে পেলাম না এখান থেকে পেলাম। সিমিলারলি এখান থেকে কী সংখ্যা পাবো না x, আর এখানে পাবো 10y। তাহলে 10y প্লাস এক্স পাবো এখানে অ্যাকচুয়াল সংখ্যাটি। এবার এই সংখ্যা দুটো যোগ করলে কী পাবো? দেখো 10x প্লাস এক্স যোগ করলে কী হবে 11x, আর 10y প্লাস ওয়াই যোগ করলে কী হবে? আচ্ছা 11x আমরা একদিকে লিখি, আগে এখানে x লিখছি কেন,
কোনো ব্যাপার না, তোমরা এখানেও লিখতে পারো, এখানে 11x আর এখানে হচ্ছে 11y। তাহলে আলটিমেট 11 যদি কমন নিয়ে নিই পড়ে থাকে x প্লাস ওয়াই। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এই যে সংখ্যাটা পেলাম 11 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই সংখ্যাটির একটি ফ্যাক্টর হচ্ছে 11, তার মানে এই পুরো সংখ্যাটি এক্স প্লাস ওয়াই এর জায়গায় যাই থাকুক না কেন, এক্স প্লাস ওয়াই এর জায়গায় যদি আমার 1ও থাকে তাহলে 11 হয়, এক্স প্লাস ওয়াই যদি আমার কী হয় না এক্স প্লাস ওয়াই যদি আমার 2ও হয় তাহলে 22 হয়। তাহলে যাই হোক না কেন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন আমার সবসময় এই পুরো সংখ্যাটি 11 দিয়ে তো ভাগ যাবেই, তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? তুমি 32 লিখার সাথে সাথে আমি 56 65 করে রেখে দিয়েছি, যে সব যাচ্ছে। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, কবির বাইস পেন্সিল অ্যাট দ্য রেট অফ 11 ইন রুপিস 10। আচ্ছা, এই প্রশ্নটি হচ্ছে পিএসসি স্পেশাল প্রশ্ন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পিএসসির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায় জিজ্ঞেস করা হয়ে থাকে যে কবির কী কিনছে না পেন্সিল কিনছে, কবির পেন্সিল কিনছে কীরমভাবে রেটে না প্রথমে সে কিনলো 11টা পেন্সিল 10 টাকায়, ঠিক আছে। তাহলে আমি এখানে কী লিখবো কোয়ান্টিটি, এখানে লিখবো প্রাইস। তাহলে প্রথমে সে 11টা পেন্সিল কিনছে, 11টা সে পেন্সিল কিনছে কত 10 টাকায়। তাহলে আলটিমেটলি 11টা পেন্সিল যে 10 টাকায় কিনলো এটি কি তার সিপি, কস্ট প্রাইস। এবার সে কী করছে বিক্রি করছে, হি সেলস ইট অ্যাট দ্য রেট অফ 10 ইন রুপিস 1। সে যখন বিক্রি করছে তখন সে কী বিক্রি করছে 10টা বিক্রি করছে, 10টা বিক্রি করছে ক টাকায় না 11 টাকায়, 10টা বিক্রি করছে 11 টাকায়, 10টা বিক্রি করছে 11 টাকায়। তাদের প্রফিট পার্সেন্টেজ আমার নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো এখানে কোয়ান্টিটি কিন্তু দুই জায়গায় আলাদা আলাদা, তাহলে তোমরা কোয়ান্টিটিকে সেম করো, কোয়ান্টিটিকে সেম করো। তাহলে 11 আর 10কে আমরা সেম করবো কী করে, এলসিএম করে। 11 আর 10-এর এলসিএম কি 110, তাহলে 11কেও 110 বানাতে গেলে 10 গুণ করতে হবে। তাহলে যদি এখানেও 10 গুণ করি মানে কোয়ান্টিটি 10 গুণ হয় তাহলে প্রাইসও 10 গুণ হবে। তার মানে 110টা জিনিস আমি আলটিমেট কিনেছিলাম 100 টাকায়, ঠিক আছে। আর 10কে যদি 11 গুণ করি তবে 110 হয়। তাহলে 110টা জিনিস বিক্রি করছি কত টাকায় না এখানেও 11 গুণ করতে হবে। তাহলে 11 গুণ করলে কত হবে না 121। তার মানে 100, এখানেও 110 হয়ে গেল, এখানেও 110 হয়ে গেল। তাহলে এরা আলটিমেট আর কি না যতগুলো জিনিস আমি কিনেছিলাম ততগুলো জিনিস বিক্রি করে ফেলেছি। তার মানে এর কোনো ভ্যালু নেই, এর দিকে আমি তাকাবোই না, আমি শুধু সিপিএসপি দিকে দেখব। আমি 100 টাকায় জিনিস কিনেছিলাম, 121 টাকায় বিক্রি করেছি, তার মানে 21 টাকা আমার প্রফিট হয়েছে, 21 টাকা আমার প্রফিট হয়েছে 100 টাকায়, মানে 21% প্রফিট। অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। এবার এই ধরনের প্রশ্নে অনেক কনফিউশন ক্রিয়েট হয় একটা জায়গায় যখন এরকমভাবে তোমরা আনসার করতে যাও যে এখানে ছিল সিপি, তাহলে এখানে ছিল আমার 11টা কিনেছিলাম 10 টাকায়, আমি বিক্রি করেছি 10টা 11 টাকায়, কোনাকুনি গুণ করে দাও, এই 10 গুণ করে এখানে হবে 100 আর এই 11 গুণ করে হবে এখানে 121। তাহলে 121 হচ্ছে সেলিং প্রাইস আর 100 হচ্ছে কি কস্ট প্রাইস, তাহলে আমার প্রফিট হয়েছে 21। এটা একটু কনফিউশন ক্রিয়েট হয়, মনে থাকে না অনেক সময় যে কোনটাকে সিপি নেবো কোনটাকে এসপি নেবো। অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা যে আমাকে কোয়ান্টিটিকে সেম করতে হবে এবং সেটা করার জন্য এই কোনাকুনি গুণ, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছে? কারোর কোনো ডাউট? না দাদা না স্যার। নেক্সট প্রশ্ন, দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 60, দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4, দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ। তাহলে পিএসসি মিসলেনিয়াস 2020 সালের প্রশ্নটি এটি দেখতে পাচ্ছ। প্রশ্নটিতে কী বলা হয়েছে, সংখ্যার দুটি সংখ্যার এলসিএম বলা হয়েছে 60, এলসিএম বলা হয়েছে 60, ঠিক আছে। সংখ্যা দুটোর রেশিও বলা হয়েছে 3:4। তাহলে আমি সবসময় বলেছি তোমাদের যে রেশিওর সঙ্গে যদি আমি এইচসিএফ গুণ করে দিই, যদি আমি এইচসিএফ গুণ করে দিই তাহলেই সংখ্যা পাওয়া যায়। রেশিওর সঙ্গে যদি আমি এইচসিএফ গুণ করে দিই তাহলেই সংখ্যা পাওয়া যায়, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই এইচসিএফই আমাকে বার করতে হবে। এই এইচসিএফ আমি পাবো কী করে না এই যে 60 এলসিএম দেওয়া আছে, এইচসিএফ আমি পাবো কী করে না এইচসিএফ ইজ ইকুয়াল টু আর কিছুই নয় এলসিএম বাই 3/4, এলসিএম বাই 3/4। তাহলে এলসিএম কত দেওয়া আছে না এলসিএম হচ্ছে 60, 3/4 হচ্ছে 12, তাহলে 60/12 মানে হচ্ছে 5। তাহলে এইচসিএফ পেয়ে গেলাম 5। তাহলে আলটিমেট সংখ্যাটা কি হলো না 3 × 5 15 এবং 4 × 5 20, আর 15 আর 20 যোগ করলে কত হয় 35। আমার জিজ্ঞেস করা হয়েছে সংখ্যা দুটোর সাম কি, অপশান বি 35 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
প্রত্যেকে বুঝতে পেরেছি আশা করি। তাহলে সবসময় মনে রাখবো, যখনই আমার সংখ্যা দুটোর রেশিও দেওয়া আছে এবং এই রেশিও দুটো টার্মের গুণফল দিয়ে যদি আমি এলসিএমকে ভাগ করি, তাহলেই আমি এইচসিএফ পেয়ে যাব। ইজ ইট ক্লিয়ার গাইজ? হ্যাঁ, আমি অন্যভাবে বলছি, একটা 3 আর একটা 4 ধরে, মানে 12 ইকুয়াল টু 30, a ইকুয়াল টু 5 ইকুয়াল টু 15 আর ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, দেখো এখানে একটা ডিজিট দেখতে পাচ্ছ। এই ডিজিটগুলোর মধ্যে কিছু তো এখানে গল্প আছে। তোমরা 0.362 এর হোল কিউব তো করতে পারবে না। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দেওয়া দরকার ছিল, ব্র্যাকেটগুলো এখান থেকে হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এটা ব্র্যাকেট থাকবে এরকম। ঠিক আছে, তা আলটিমেট যদি দেখো, তোমরা যদি 0.362 একে যদি এ ধরে নাও আর 0.1কে যদি বি ধরে নাও, তাহলে আলটিমেট কী লেখা আছে ভালো করে লক্ষ্য করো। আলটিমেট আছে এরকম 36.362 মানে হচ্ছে এ, তার মানে এ কিউব দেখতে পাচ্ছি এখানে, আর এখানে দেখতে পাচ্ছি মাইনাস বি কিউব, নিচে কী আছে এ স্কোয়ার। আর এই যে 0.0362 একে আমরা কীরকম লিখতে পারি, একে আমরা লিখতে পারি এরকম 0.1 ইন্টু 0.362। ঠিক আছে, দেখো তাহলে গুণফলে কী হবে না 4 ঘর পর দশমিক হবে, তাহলে 4 ঘরের জন্য আমাকে একটা শূন্য আসতে হবে, সেই শূন্যর জন্য এই 0.0362 হয়েছে। ওকে, তার মানে এই যে গুণফল, এই গুণফল আলটিমেট কাদের গুণফল না এ আর বি এর গুণফল। তার মানে এর জায়গায় আমি খুব চোখ বন্ধ করে লিখে ফেলতে পারি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। আমরা সবাই জানি যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পরে রইল এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হবে কারেক্ট আনসার। তাহলে এ মাইনাস বি মানে কি না 0.362 মাইনাস 0.1, আর 0.362 থেকে 0.1 যদি আমি বিয়োগ করি তাহলে পড়ে থাকে কি 0.361, তাই তো? হ্যাঁ কি না? 0.362 থেকে 0.1 বিয়োগ করলে কি 0.361 পড়ে থাকে তো? হ্যাঁ, দেখবে এটা 0.262, অপশন বি হবে কারেক্ট আনসার। কি বলে সবাই? চুপ কেন? সবাই মধ্যে কনফিউশন আছে নাকি? 262 262 তাই তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ হ্যাঁ এটাই হয় 260 হবে। বাহ, কত ভালো অঙ্ক জানে ছেলের। তাহলে অর্ণব তুমি কি করে বললে 0.361? না ঠিক আছে, আমি ভুল বলেছি 0.262। আচ্ছা, তাই এরকমই ভুলভাল জায়গায় সব জিনিসপত্র চলে যাচ্ছে, বুঝতে পারছো কী হবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12. The cost price of an article is 64% of the mark price. The gain percent after allowing a discount of 12% is. তাহলে দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি, কী আছে কী আছে, মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে রেশিও দেওয়া আছে, আর কি দেওয়া আছে না ডিসকাউন্ট দেওয়া আছে। তাহলে যখনই আমার এই তিনজন ব্যক্তি বসে থাকবে অঙ্কে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর ডিসকাউন্ট আর হচ্ছে প্রফিট, এই চারজন ব্যক্তিকে দেখতে পাবো, তখনই চোখ বন্ধ করে আমি লিখব যে আগে বড়কে আগে লিখব এমপি বাই সিপি ইজ ইকাল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। তাই তো? কি বলো সবাই? এটাই তো আমাদের কারেক্ট ফর্মুলা। আর এই ফর্মুলা যে লিখতে পারবে তার জীবন একদম পুরো বিশাল একদম উন্নত চরম শিখরে পৌঁছে যাবে। 64%-এর ফ্র্যাকশন ভ্যালু কী বলো? 64%-এর ফ্র্যাকশন ভ্যালু কী বলো? তা আমরা সবাই জানি যে 4% ইজ ইকাল টু হচ্ছে কত না 1/25। যখন মনে থাকবে না এরমভাবে ভাববে 4% ইজ ইকাল টু 1/25। আর 4কে কত গুণ করলে 64 হয় গো না 16 গুণ করলে, তাহলে 64% উইল বি 64% কী হবে না 16/25।
হ্যাঁ কি না? 16/25 বলা হয়েছে কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস, তাই তো? তাহলে 64% অফ দ্য মার্ক প্রাইস, আমাকে কিন্তু বলা হয়নি যে কস্ট প্রাইস হচ্ছে এই মার্ক প্রাইস করা হয়েছে কস্ট প্রাইসকে বাড়িয়ে, এরকম কিন্তু বলা হয়নি। বলেছে কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস, খুব ভালো করে বুঝবে। তাহলে অফ যার সঙ্গে লেগে থাকে সেও কোথায় থাকে? অফ যার গায়ে লেগে থাকে সে কোথায় থাকে? ফ্র্যাকশানের, সে থাকে হরে। সে কোথায় থাকে? হরে। তার মানে কার সঙ্গে অফ লেখা আছে? মার্ক প্রাইসের সঙ্গে। তার মানে মার্ক প্রাইস যদি 25 হয়, তার 64% মানে 16 হয়ে যাবে আমার সিপি। প্রত্যেকে বুঝতে পেরেছি? বলবে হ্যাঁ দা খুব ভালো বুঝতে পেরেছি। তার মানে এমপি বাই সিপি কী হবে না 25/16। প্রশ্ন অঙ্ক শেষ। এখানে 100 প্লাস পি, প্রফিট পার্সেন্টেজ কত বলা হয়েছে? প্রফিট পার্সেন্ট আমার নির্ণয় করতে হবে, ডিসকাউন্ট বলা হয়েছে 12%। তাহলে 100 প্লাস পিকে 100 প্লাস পি লিখে দাও, আর 100 মাইনাস ডিসকাউন্ট 100 মাইনাস 12 করলে কত হয় না 84। বলো তাহলে 100 প্লাস পি ইজিক্যাল টু 84 ইন্টু 25। তাহলে এটা 88 হবে না? ও সরি 12 আছে, সরি 88 হবে, তাই ভাবছি, যেটা অপশন এরকম আসছে না, ভেরি সরি। কত অ্যাক্টিভ করতে হবে? তাহলে 88 ইন্টু 25 বাই কত? 16 বাই কত? 16। তাহলে এখান থেকে আমার পি বার করতে হবে। তাহলে পি এর ভ্যালু কত হবে না 88 ইন্টু 25 বাই 16 মাইনাস 100 বাই 16 মাইনাস 100। বলো এবার আনসার কীরকম হবে, কী মনে হচ্ছে? 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি, 4 4 16, এখানে 4 22, তাই তো? এখানে 4 আর কাটাকুটি যাচ্ছে, আর একবার 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কাটার দরকার আছে, কেটেই দিই। 2 2 4 এখানে 11, আলটিমেট 8 দিয়ে কাটাকুটি চলে যেত 11। তাহলে 25 ইন্টু 11 মানে 275/2, আর 275/2 মানে হচ্ছে কত? 137.5। তার মানে 37.5 হবে কারেক্ট আনসার। বলো এনি ডাউট গাইস? তাহলে এই যে মধ্যেখানে স্টেপগুলো করলাম, এই স্টেপগুলো তোমরা খুব সহজেই মুখোমুখি করতে পারবে, এগুলো পরীক্ষা হলে করার কোনো দরকার নেই। শুধু অঙ্কের মধ্যে বোঝার আছে এইটুকুর মধ্যে, এইটুকু জিনিস যে বুঝতে পারবে তার লাইফে কোনো টেনশন নেই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, WBCS মেন 2023, একদম কারেন্ট WBCS মেন থেকে প্রশ্নটি তোলা হয়েছে। 2 ট্রেনস, one from Howrah to Patna and other from Patna to Howrah start simultaneously। এই প্রশ্ন সেম প্রশ্ন আমি তোমাদের ব্যাচে করিয়েছি, তাহলে বলা হলো হাওড়া থেকে এবং পাটনা থেকে দুটো ট্রেন যাত্রা শুরু করেছে, ঠিক আছে? এই হচ্ছে আমার এখানে হাওড়া আর এখানে হচ্ছে পাটনা। বলা হচ্ছে 2 ট্রেন, 1 ফ্রম হাওড়া, একজন হাওড়া থেকে যাত্রা শুরু করেছে, কার দিকে যাচ্ছে? পাটনার দিকে যাচ্ছে, এবং আরেকজন পাটনা থেকে যাত্রা শুরু করেছে, হাওড়ার দিকে আসছে। এলো, খুব ভালো কথা। এবার কি হলো, তারা মধ্যেখানে মিট করে গেল, আফটার দ্য মিট। তাহলে মিট করার পরে প্রশ্ন শুরু হচ্ছে, তাহলে আগে মিট করিয়ে দিই আমি এদের, মিট না করলে প্রবলেম শুরু হয়ে যাবে, মিট করিয়ে দিই। তাহলে ধরলাম যে এরম জায়গায় এসে দুজনে মিট করলো, খুব বোঝা গেল। তার মানে এখান থেকে হাওড়ার থেকে পাটনাগামী ট্রেনটি ঠিক যখন এই পয়েন্টে এসছে, পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটি তখন সেম পয়েন্টে এসে উপস্থিত হয়েছে এবং দুজনের মুখে এসে দাঁড়িয়ে আছে। এরপরে তারা দুজনে দাঁড়িয়ে আছে, কারণ কি তারা একই লাইনে চলে এসছে, এরপরে চলতে শুরু করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবার কি হলো না, তারা চেঞ্জ করলো দুজনকার লাইন, তারা আবার চলতে শুরু করলো। এরপরে প্রশ্ন শুরু হয়েছে, এরপরে প্রশ্নটা কীরকম শুরু হলো না, এই বাকি পথটি যে হাওড়াগামী যাচ্ছিল আর বাকি পথটি যে পাটনাগামী যাচ্ছিল, তাদের টাইম দেওয়া হয়েছে। বলা হয়েছে না, দ্য ট্রেনস রিচ দ্য ডেস্টিনেশন আফটার 9 hours অ্যান্ড 16 hours রেসপেক্টিভলি। তাহলে এখানে দেখেই তোমায় বুঝতে হবে, দেখো 9 hours পৌঁছেছে কে না পাটনাগামী ট্রেনটি, যে পাটনার দিকে যাচ্ছিল,
তার মানে এই টাইমটা হচ্ছে 9 আওয়ার্স। এই ডিস্টেন্স যেতে হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটি লেগেছে 9 আওয়ার্স। আর এই ডিস্টেন্স, দেখো ডিস্টেন্সটা এখানে বেশি, আমি কিন্তু প্রশ্নটা রঙভাবেই, ছবিটা রঙভাবেই এঁকেছি, ডিস্টেন্স বেশি তাই টাইমও বেশি লেগেছে, তাই জন্য 16 আওয়ার্স। তাই জন্য কি 16 আওয়ার্স। আমায় নির্ণয় করতে হবে কি, দ্য রেশিও অফ দেয়ার স্পিড, দ্য রেশিও অফ দেয়ার স্পিড। তাহলে আমি ধরলাম হাওড়াগামী ট্রেনটির স্পিড হচ্ছে S1 এবং হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটির স্পিড হচ্ছে S1 এবং পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটির স্পিড হচ্ছে S2। তাহলে আমাকে S1:S2 নির্ণয় করতে হবে। তাহলে আমি সবসময় বলেছি যে S1 আর S2 এর রেশিও হবে, S1 এর S2 এর রেশিও হবে √T2/T1, √T2/T1। T2 মানে কত, মানে সেকেন্ড ট্রেনটির টাইম লাগছে কত, 16 ঘন্টা। তাহলে √16 বাই প্রথম ট্রেনটির টাইম কত লাগছে, 9 ঘন্টা। তাহলে 16/9, তাহলে আলটিমেট 4/3, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে আমি ধরলাম যে এই যে জায়গাটা যেখানে এসে তারা মিট করেছে সেই মিটিং প্লেসে আসতে তাই দুজনকার একই টাইম লেগেছে, হ্যাঁ কি না? তাহলে আমি মিটিং টাইম ধরে নিলাম টি টাইম পর তারা মিট করেছে, ওকে। তাহলে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে মিটিং টাইম যদি টি টাইম হয়, তাহলে এই টি টাইমে যে ট্রেনটি পাটনাগামী ছিল, তাহলে হাওড়া থেকে পাটনার দিকে যে ট্রেনটি যাচ্ছিল, সে টি টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছে? সেই টি টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছেন তুমি বলবে S1/T। ইজ ইট ওকে? আমরা জানি সবসময় যে ডিস্টেন্স = কী হয় না, স্পিড ইন্টু টাইম, তাই তো? হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটির স্পিড কত, S1, আর সে টি টাইমে কতটা ডিস্টেন্স কভার করলো না, S1/T। বোঝা গেল? এবারে S1/T এই ডিস্টেন্সটি কভার করলো কে না, হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটি। আর পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটি টি সময় কতটা ডিস্টেন্স কভার করেছে তুমি বলবে দাদা S2/T, কারণ যখন তারা মিট করেছে মিটিং টাইম তো একটাই, মিটিং টাইম তো সেম। তাহলে টি টাইমে হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটি S1 স্পিডে S1/T ডিস্টেন্স কভার করলো, আর পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটি S2 স্পিডের টি টাইমে S2/T ডিস্টেন্স কভার করলো। এবার যদি তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো, এই হাওড়া থেকে পাটনাগামী যে ডিস্টেন্সটা কভার করে ফেলেছে, মানে S1/T যে ডিস্টেন্সটা কভার করে ফেলেছে, সেই ডিস্টেন্সটা কভার করতে হচ্ছে কাকে, এই পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটিকে মিটিংয়ের পরে, তার মানে এই ডিস্টেন্সটাও হচ্ছে S1/T। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের এইটুকু জায়গায় ক্লিয়ার করবে। তাহলে এইটুকু ডিস্টেন্স যদি S1/T হয়, এটুকু ডিস্টেন্সও হবে S1/T। আর এখানে 16 ঘন্টায় এই সেকেন্ড ট্রেনটি কতটা ডিস্টেন্স কভার করে না, S2/16। তাহলে আমি বলতে পারি যে S1/T হচ্ছে S2/16, S1/T হচ্ছে S2/16। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম ঠিক। সিমিলারলি এই যে 9 দেখতে পাচ্ছ, 9 আওয়ার্স, এই 9 আওয়ার্স ডিস্টেন্স কে কভার করেছে না, সেকেন্ড ট্রেনটি, হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটি। তাহলে হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটি যে ডিস্টেন্সটা কভার করেছে মিটিংয়ের পরে, মিটিংয়ের আগে সেই ডিস্টেন্সটাই কভার করেছে কে না, পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটি। তার স্পিড ছিল কত, S2, আর সে টি টাইম পরে মিট করেছিল। তাহলে S2/T = 9 × S1। তাহলে S2/T, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, দেখো S2/T = কি, S1/9, আর S1T ভ্যালু কত না, x2/16, ব্যাস প্রশ্ন শেষ, আর কিছু নেই। এবার এই দুজনকে তোমরা কি করবে, এই যে দুটো তোমরা পেয়েছো
এই দুটোকে তোমরা কী করবে না এই দুটোকে ভাগ করে দাও, এই দুটোকে ভাগ করে দাও। ভাগ করলে কী হবে, এই ইকুয়েশন দুটোকে ভাগ করলে কী হবে না S1t বাই S2t ইজ ইকাল টু S2 ইন্টু 16 বাই S1 ইন্টু 9। টি ক্যান্সেল আউট হয়ে গেল, আর S1 বাই S2 এখানে S2 বাই S1 আছে, তাহলে এপারে চলে এলে কী হবে, এপারে চলে এলে হয়ে যাবে S1 বাই S2 হোল স্কোয়ার। এপারে চলে এলে হয়ে যাবে কি S1 বাই S2 হোল স্কোয়ার, S1 বাই S2 হোল স্কোয়ার। খুব ভালো করে বুঝতে পেরেছো আশা করি সবাই, কারোর কোনো ডাউট নেই। তাহলে S1 বাই S2 হোল স্কোয়ার হয়ে যাবে এপারে এলে, আর হোল স্কোয়ারের ভ্যালু কত 16/9। হোল স্কোয়ারের ভ্যালু কত হলো না 16/9। তাহলে আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু না S1 বাই S2 ভ্যালু। তাহলে S1 বাই S2 ভ্যালু কত হবে না √ওভার অফ 16/9 অ্যান্ড দ্যাট ইজ 4:3। 4:3। ইজ ইট ক্লিয়ার? তাহলে কনসেপ্ট কি বলছে না টি টাইমে তারা মিট করেছে, তাহলে টি টাইমে তারা যে ডিস্টেন্স কভার করে এসছে, তারা যে ডিস্টেন্স অলরেডি কভার করে এসছে সেই ডিস্টেন্সগুলোকে অপোজিট ট্রেনগুলোকে আবার কভার করতে হচ্ছে। তাহলে যে ডিস্টেন্স মিটিং করার পরে দেখতে পাচ্ছি যে মিটিংয়ের আগে হাওড়া থেকে পাটনাগামী ট্রেনটি যে ডিস্টেন্স কভার করে ফেলেছে S1t, সেই ডিস্টেন্স কভার করতে হচ্ছে কাকে না পাটনা থেকে হাওড়াগামী ট্রেনটিকে মিটিংয়ের পরে। এটাই হচ্ছে কনসেপ্ট, আর ওসব কিছু কোনো কনসেপ্ট বাকি নেই। বোঝা গেল এবার প্রত্যেকের? যে বুঝতে পারেনি সে বলবে, হাত তুলবে, আর হাত তুললে তাকে আমি বলবো আর আমি বোঝানোর ক্ষমতা নেই, আই এম ভেরি সরি। Question number 14. If a man goes to a place at an average speed of 10 km per hour and the returns at the average speed of 15 km per hour, find its average speed during the whole journey. তাহলে তোমরা সবাই জানো যে যখন ডিস্টেন্স সেম থাকে, ডিস্টেন্স সেম থাকে, তার মানে এরকম এই প্রশ্নটা অনেক রকমভাবে থাকে। একটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট কি, যদি আমি সেম ডিস্টেন্স গিয়ে আবার সেম ডিস্টেন্স ফিরে আসি, সেম ডিস্টেন্স গিয়ে আবার সেম ডিস্টেন্স ব্যাক করে আসি, যাবার সময় আমি এক্স স্পিডে গেলাম, আসার সময় আমি ওয়াই স্পিডে এলাম, ঠিক আছে? তাহলে আমার টোটাল যে ডিস্টেন্স কভার করলাম এই টোটাল ডিস্টেন্সের অ্যাভারেজ স্পিড হচ্ছে, অ্যাভারেজ স্পিড কি আমি বলবো 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই, হ্যাঁ কি না? এবার এই কনসেপ্টটাই আর এক রকমও থাকতে পারে, সেটা হচ্ছে এরকম যে একটা টোটাল ডিস্টেন্সকে আমি সমান দুভাগে ভাগ করে নিলাম, একটা বৃহৎ ডিস্টেন্সকে আমি সমান দুভাগে ভাগ করে নিলাম, এখানেও ডিস্টেন্স ডি হলে এখানেও ডিস্টেন্স ডি। আমি বাড়ি থেকে যাচ্ছি সাউথ সিটি মল, এবং সাউথ সিটি মলের মধ্যিখানে আমি কোনো একটা ভবানীপুরে দাঁড়িয়ে গেলাম, তাহলে বাড়ি থেকে ভবানীপুরের ডিস্টেন্স যা, ভবানীপুর থেকে সাউথ সিটি মলের ডিস্টেন্স তাই। আমি ভবানীপুরে নেমে একটু ফুচকা খেলাম, তারপরে আবার সাউথ সিটিতে যাবো, ঠিক আছে? সাউথ সিটি থেকে ফুচকা পাওয়া যাবে না, পাওয়া গেলেও সেটা আমার খাওয়ার ক্ষমতা নেই, তাই না? আমি কী করলাম না মধ্যিখানে ভবানীপুরেতে ফুচকাটা খেয়ে নিলাম। এই ডিস্টেন্স যদি এই বাড়ি থেকে ভবানীপুরের ডিস্টেন্স যদি আমি x কিমি পার আওয়ার স্পিডে যাই এবং তারপরের ডিস্টেন্স যদি y কিমি পার আওয়ার বেগে যাই, তাহলে আমার টোটাল ডিস্টেন্সে যে অ্যাভারেজ স্পিড সেখানেও আমি বলবো যে অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু কী হবে না 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই। ইজ ইট ওকে? ইজ ইট ক্লিয়ার গাইস? প্রত্যেকের ক্লিয়ার হ্যাঁ কি না বলে আমাকে একটু উদ্ধার করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই শর্টকাটটা জানি আমি। ভেরি গুড, তুমি অনেক কিছুই জানো কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামই জানো না। এবার এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বলা হয়েছে 10 কিমি পার আওয়ার, 15 কিমি পার আওয়ার, তাহলে আমাকে অ্যাভারেজ স্পিড নির্ণয় করতে হবে। তাহলে জাস্ট 2 × 10 × 15 বাই কত না 15 + 10 25, ব্যাস। তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12, অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 12 কিমি পার হবে আমার, 12 কিমি পার আওয়ার হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? আর যদি এই ধরনের প্রশ্নে আমার কনসেপ্ট না মনে থাকে, আমার যদি এই ফর্মুলার না মনে থাকে, তখন আমি কি করতে বলেছিলাম? যদি আমার ফর্মুলার না মনে থাকে, আমি বলেছিলাম যে সবসময় বলি আমি যে রেশিও ছাড়া বাকি যে কোনো ফর্মুলা মনে রাখা মানে হচ্ছে মাথায় একটা এক্সট্রা স্পেস অকুপাই করে নেওয়া,
ঠিক আছে, তাহলে সেই জিনিস থেকে বাঁচার জন্য আমি কী বলেছি, কী করতে বলেছি, আমি বলেছি 15 আর 10-এর এলসিএম করে নেবো, 15 আর 10-এর এলসিএম করে নেবো এবং তাকেই ধরে নেবো ডিস্টেন্স, 15 আর 10-এর এলসিএম কত, তুমি বলবে 60, সরি 15 আর 10-এর এলসিএম কত, তুমি বলবে 30, ঠিক আছে, তাহলে 15 আর 10-এর এলসিএম কত, তুমি বলবে 30। এবার 30 তুমি ধরতেও পারো, 60ও ধরতে পারো, 30 ধরেই করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ 10 আর 15 দুটো দিয়ে 30 ভাগ যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি বলেছি না, ডিস্টেন্সকে আমি ধরে নেবো 30, তাহলে 30 গেছি, তাহলে 30 যাওয়ার সময় কত টাইম লেগেছে, 10 কিমি/আওয়ার বেগে 3 ঘন্টা, আর 30 কিমি গেছি 15 কিমি/আওয়ার বেগে, তাহলে কত টাইম লেগেছে না 2 ঘন্টা। তাহলে 30 টোটাল 60 কিমি গেলাম, কত টাইম লাগলো, 3 + 2 5 ঘন্টা, তাহলে 60/5 হচ্ছে কত, 12 কিমি/আওয়ার। অপশান এ কারেক্ট আনসার। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? অর্ণব, ক্লিয়ার? হ্যালো, Yes, sir. নেক্সট প্রশ্ন, এ শপকিপার পারচেসড এ চেয়ার মার্কড অ্যাট 800 at 2 successive discount of 10% and 15% respectively. He spent ₹28 on transportation and sold the chair for ₹800. খুব ভালো কথা। তার মানে 800 টাকা ছিল চেয়ারটির মার্ক প্রাইস, 800 টাকা ছিল চেয়ারটির মার্ক প্রাইস। এর প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, 10% ফ্র্যাকশন ভ্যালু কি, 1/10, মানে 10 টাকা যদি মার্ক প্রাইস হয়, আমি বিক্রি করেছি কত টাকায়, 9 টাকায়, এটুকু আশা করি বুঝতে পারা গেছে। 15% তারপরে আবার ডিসকাউন্ট দিয়েছে, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, আমরা জানি যে 5% মানে হচ্ছে 1/20, তাহলে 15% মানে হচ্ছে 3/20, তার মানে 20 টাকা যদি মার্ক প্রাইস হয়, বিক্রি করেছে কত টাকায়, 3 টাকা কম, মানে 17 টাকায়। ঠিক আছে, তার মানে আলটিমেট যে জিনিসটার মার্ক প্রাইস ছিল 800, সে আলটিমেট সেই জিনিসটি কত টাকায় কিনে আনলো, তাহলে 800 × 9/10 × 17/20। এই যে জিনিসটা বেরোলো 800 + 9/10 × 17/20, এই টাকাটা কি তার পকেট থেকে বেরিয়েছে যখন সে চেয়ারটি কিনেছে। ধরো আমি চেয়ারটা কিনতে গেছি, তাহলে আমার পকেট থেকে বেরিয়েছে, তার মানে আমার জন্য এটা কস্ট প্রাইস, আর শপকিপার বিক্রি করছে, মানে শপকিপারের এটা সেলিং প্রাইস। দুজনকার দিক থেকে দু রকম, ঠিক আছে। আমি তাহলে এটাকে সেলিং প্রাইসও বলতে পারি, প্লাস কস্ট প্রাইসও বলতে পারি। আমার কস্ট প্রাইস হলে শপকিপারের সেলিং প্রাইস, তাহলে যদি শপকিপারের সেলিং প্রাইস বলে, তাহলে সেলিং প্রাইস কত হলো না 800 × 9/10 × 17/20। আচ্ছা, কত, 200 এখানে দেখতে পাচ্ছি, আর এখানে 800 মানে 4, তাহলে 4 × 9 মানে 36 × 17, 36 × 17 মানে 30 × 17 করলে কত হয়, 510, আর এখানে হচ্ছে 6×17 কত না 102, তার মানে হচ্ছে কত হলো 612, তাই তো? ঠিক বললাম তো? 510 + 102 মানে হচ্ছে 612, একদম। এবার কি হলো, তাহলে এইটা যে বেরোলো 612, এই 612 হচ্ছে শপকিপারের সেলিং প্রাইস, শপকিপারের পকেটে গেল, কিন্তু আমার কস্ট প্রাইস কিন্তু এখনও বেরোয়নি, কারণ আমি জিনিসটা কেনার পরে, চেয়ার আমি মাথায় করে আনতে পারবো না, ঠিক আছে। আমাকে কি করতে হবে, কোনো একটা জিনিস ভাড়া করতে হবে, তাই জন্য ট্রান্সপোর্টেশন কস্ট আমার গেছে 28 টাকা। তাহলে এর সঙ্গে যখন 28 যোগ করব, তখনই আমার হবে কি সিপি, আমার পকেট থেকে টোটাল যেটা বেরোবে সেটাই হচ্ছে সিপি। তাহলে 612 + 28, তার মানে হচ্ছে 640 টাকা আমি খরচা করেছি, তাহলে 640 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস। এবার আমি কি করলাম, ঘরের চেয়ারটা এনে আমার চেয়ার ভালো লাগেনি, তাই চেয়ার আমি আবার বিক্রি করে দিলাম। কত টাকায় বিক্রি করলাম, 800 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার লাভ কত হলো, 640, তাহলে এসপি কত দেওয়া আছে আমার 800, তাহলে কত টাকা আমার লাভ হয়েছে, 160 টাকা আমার লাভ হয়েছে। প্রফিট কত, 160। কতই প্রফিট হয়, সবসময় সিপিতে প্রফিট হয়, মানে 640-এ প্রফিট হয়। আর 160/640 মানে হচ্ছে 1/4, আর 1/4 মানে হচ্ছে 25%। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। এনি ডাউট গাইস? কারোর কোনো ডাউট আছে বলবে না, কোনো ডাউট নেই। নেক্সট, হ্যাঁ Doubt nahi, sir. নেক্সট প্রশ্ন, এ সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ রেডিয়াস 4 সেমি কন্টেন্স ওয়াটার, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 3 সেমি ইজ লোয়ার্ড ইনটু দ্য ওয়াটার আনটিল ইট ইজ কমপ্লিটলি ইমার্সড। আচ্ছা, তাহলে এখানে আর্কিমিডিসের
সূত্র প্রত্যেকের আশা করি মনে আছে যে কোনো একটি বস্তুকে যদি আমি জলের মধ্যে পুরোপুরিভাবে নিমজ্জিত করি তাহলে কি হয়, বস্তুটির ঘনত্ব বা ভলিউমের ইকুয়াল কোয়ান্টিটি ওয়াটার কী হয়, ওপরের দিকে উঠে আসে, তাই তো? তার মানে কি, তাহলে যখন একটি ভেসেলের মধ্যে আমি সিলিন্ড্রিক্যাল ভেসেলের মধ্যে আমি কি করছি, এটা সলিড স্ফিয়ারকে ডোবাচ্ছি, তাহলে এই সলিড স্ফিয়ারের যে ভলিউম সেই ভলিউমের ওপর ওয়াটারই আমার কি হবে, উপরের দিকে উঠে আসবে, তাই তো? তাই বলা হয়েছে, এবং সেই কারণেই কী হয়েছে, ওয়াটার লেভেল কী হয়েছে না ইনক্রিজ করেছে। আমাকে ওটাই জানতে চেয়েছে, দ্য ওয়াটার লেভেল ইন দ্য ভেসেল উইল রাইজ বাই, কতটা ওয়াটার লেভেল উঠে আসবে। তাহলে আমার যদি ধরো সিলিন্ড্রিক্যাল ভেসেল, ধরো এটা ছিল সিলিন্ড্রিক্যাল ভেসেল, ঠিক আছে, এই সিলিন্ড্রিক্যাল ভেসেলের আমার ওয়াটার ছিল এই লেভেল অবধি, যখনই আমি এর মধ্যে একটা স্ফিয়ার ডোবালাম তখনই আমার লেভেল কী হলো, ইনক্রিজ করলো, এতটা ইনক্রিজ করেছে, ঠিক আছে। তাহলে এই যে পরিমাণ ইনক্রিজ করেছে, ধরলাম এইচ হাইট রাইজ করেছে, তাহলে এই যে এইচ হাইট রাইজ করেছে, তাহলে এই যে জায়গাটার ভলিউম, যে ভলিউমটা এ অকুপাই করেছে জলটা এক্সট্রা, সেই ভলিউম হচ্ছে এই গোলকটির বা এই স্ফিয়ারটির ভলিউমের সঙ্গে ইকুয়াল। তাহলে আমরা জানি যে স্ফিয়ারের ভলিউম কী করে নির্ণয় করতে হয় না 4/3 পাই আর কিউব করে, 4/3 পাই আর কিউব করে। এখানে পাইয়ের ভ্যালু আমরা সবসময় নিই 22/7, আর আরের ভ্যালু কী আছে, দেওয়া আছে 3 সেন্টিমিটার, রেডিয়াস কত 3 সেন্টিমিটার। তার মানে 4/3 পাইকে পাই রেখে দাও, পাইকে কিছু করতে হবে না, আর কিউব কত হবে না 3 কিউব, ঠিক আছে, যেটা মাঝে থাক। এবার কি বলা হলো না এই যে ভলিউম, এই ভলিউম কার সঙ্গে সমান না জলটি যে পরিমাণ হাইটের উচ্চতায় উঠেছে সেই পরিমাণ জায়গায় যতটা জল আছে তার ঘনত্বের সঙ্গে সমান। তাহলে আমরা জানি যে এই যে জায়গাটা জল উঠে আছে সেই জায়গাটা আলটিমেট সিলিন্ড্রিক্যাল, তাহলে এইটুকু জায়গার যে ভলিউম, এইটুকু জায়গার ভলিউম আমি কী করে নির্ণয় করব, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এইচ হাইটই উঠেছে, তাহলে পাইয়ের দেখো আলটিমেট কী হবে, ক্যান্সেল উঠে যাবে, তাই বলেছি পাইয়ের ভ্যালু বসাতে হবে না। আর এর ভ্যালু কত বলা হয়েছে, সিলিন্ড্রিক্যাল ভেসেলটির রেডিয়াস হচ্ছে 4, তাহলে পাই ইন্টু 4² ইন্টু এইচ। তাহলে দেখো 4/3 পাই 3 কিউব, আর 4/3 পাই 3 কিউব লেখার কোনো দরকার নেই, কারণ কি, কারণ দেখো এখানে 3 আর 3 কিউব কেটে কুটে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে 4 পাই 3 স্কোয়ার ইজ ইকাল টু কি না পাই 4² এইচ। তাহলে আলটিমেট পাইও ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে একটা 4, এখানে একটা 4-এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকলো 4, তাহলে আলটিমেট এইচের ভ্যালু কী হবে না 3 স্কোয়ার মানে 9, আর 9/4, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। এনি ডাউট গাইস? মানে তুমি এটা দুটো করলে বোধহয়, বলটা আর তারপরে এইটা, তাই তো, মানে এই রেডিয়াসটা একদম আমি মনে রাখবো আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসই বলেছিলেন তো, এটা আমি অনেক দিনে ফিজিক্স পড়িনি, ভুলে গেছি আবার, ঠিক আছে। তারপর এসব দেখার পর আবার আমাকে খান স্যার ডেকে বেড়াবে, বলে আয় ভাই ফিজিক্সটা পড়ে যা আমার থেকে। হ্যাঁ সেটাই, হ্যাঁ ওটাই বাকি আছে। চলো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ খুব মজাদার অঙ্ক, দারুণ একটি অঙ্ক, WBCS মেন 2023-তে পড়েছে। আমি যে কোশ্চেন পেপারটা থেকে প্রশ্নটা নিলাম, দেখলাম এটা প্রশ্নটা প্রথমেই আছে, এবং যে ব্যক্তি পরীক্ষাটা দিয়েছে সে প্রথমেই এটাকে ছেড়ে দিয়ে চলে এসেছে, ঠিক আছে, পরীক্ষার প্রশ্নটির সমাধান করতে পারেন। খুবই প্রশ্নটা সহজ প্রশ্ন, কিচ্ছু নেই। বলেছে কি একটি ইকুয়েশন, আমি ধরলাম একটি ইকুয়েশন, বললাম তোমাকে ax² bx + c, এর একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, ax² + bx + c = 0। এই ইকুয়েশনটির দুটো রুট কী থাকে আমি জানি, একটি হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, আমরা সবাই জানি। মানে যে ইকুয়েশনের এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, বোঝা গেল? এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 2, এক্সের সর্বোচ্চ পাওয়ার 3 হলে তার নাম আলাদা, এক্সের সর্বোচ্চ পাওয়ার আর হলে তার নাম আলাদা, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে যেখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। ইজ ইট ক্লিয়ার? জানতে হবে নাকি স্যার কোয়াড্রেটিক কি? সব কিছু জানার দরকার নেই, যেটুকু বলবো সেটুকু জানলেই হবে, ঠিক আছে। তাহলে ax² + bx + c = 0 একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটি থেকে আমি দুটি
রুট পেতে পারি। রুট দুটো কী কী না আলফা আর বিটা। আর আলফা আর বিটার মধ্যে রিলেশন কী? আলফা আর বিটার মধ্যে রিলেশন কী না আলফা প্লাস বিটা ইজিক্যাল টু সবসময় জানবো মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, তাহলে বি বাই এ কী অ্যাকচুয়ালি? বি হচ্ছে এখানে এক্সের কোফিশিয়েন্ট আর এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, খুব ভালো করে বুঝবে। আর আলফা ইন্টু বিটা হচ্ছে কত? আলফা ইন্টু বিটা হচ্ছে কত না সি বাই এ। সি বাই এ, যেখানে সি হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম আর এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট। এ হচ্ছে কি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট। তাহলে এই দুটো জিনিস আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট সংক্রান্ত এই দুটো গল্প আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই গল্পের উপর বেস করেই প্রশ্নটা বলা হয়েছে। দেখো বলা হয়েছে দ্য রুটস অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন 5x স্কোয়ার 13x প্লাস কে। তাহলে 5x স্কোয়ার 13x প্লাস কের সঙ্গে এই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সিকে ম্যাচ করাও। এর মানে কি? এখানে a এর ভ্যালু বলা হয়েছে 5, b এর ভ্যালু বলা হয়েছে কত 13 আর c এর ভ্যালু বলা হয়েছে কত কে। এটুকু আশা করি তোমরা সবাই বুঝে গেছো। বলা হয়েছে যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটি দেওয়া হয়েছে তার যে রুটগুলো আছে, দুটি রুট আছে, তারা বলেছে আর রেসিপ্রোকাল টু ইচ আদার। রেসিপ্রোকাল টু ইচ আদার মানে হচ্ছে কি না আলফা বাট বিটার মধ্যে রিলেশন হচ্ছে যে আলফা ইজিক্যাল টু আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু হতে পারে কি না 1। আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু কী হবে 1। যখন দুটো রুট পরস্পরের কী হয়ে যায় না রেসিপ্রোকাল হয়ে যায়, এর মানে হচ্ছে না আলফা আর বিটা এর ভ্যালু হচ্ছে কত? আলফা ইন্টু বিটা হচ্ছে কত 1 হবে। আর রেসিপ্রোকাল মানে আমরা এটাও বলতে পারি যে একটি রুট যদি আলফা হয় অপর রুট হবে এর উল্টো মানে 1 বাই আলফা, অথবা একটি রুট যদি বিটা হয় অপর রুটটি কী হবে 1 বাই বিটা। ঠিক আছে, এক্স এর রেসিপ্রোকাল মানে হচ্ছে 1 বাই এক্স। রেসিপ্রোকাল মানে কি 1 বাই সেই নাম্বার, কোনো সংখ্যার রেসিপ্রোকাল মানে হচ্ছে 1 বাই সেই নাম্বার। তাহলে দেখো আলফা ইন্টু বিটা হচ্ছে কি এদের গুণফল, এদের রুটগুলোর গুণফল। আর আলফা একটি হলে অপরটি যদি 1 বাই আলফা হয় তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা কেটে কুটে কী হবে না 1 হবে। তাই আমি বলেছি যে যখনই এরকম বলবে যে দুটো রুট একে অপরের রেসিপ্রোকাল, এর মানে হচ্ছে রুট দ্বয়ের গুণফল হচ্ছে কত 1, রুট দ্বয়ের গুণফল হচ্ছে 1। তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু 1 এবং 1-এর ভ্যালু বলা হয়েছে কিনা সি বাই এ, আর সি এর ভ্যালু কত এখানে কে, আর এর ভ্যালু কত 5, এর ভ্যালু কত 5। তাহলে আলটিমেট এখান থেকে কে এর ভ্যালু আমি কত পাবো না 5 ইন্টু 1 5। অপশান এ হবে আমার কারেক্ট আনসার। গাইজ ইজ ইট ক্লিয়ার? তুমি না বোঝাই ভালো, বাকিরা সবাই বুঝতে পেরেছে? বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছে? বাকির কতজন ক্লাসে আছে গো? সবার গলায় কি কিছু হয়েছে? আমি জিজ্ঞেস করছি হ্যাঁ কি না উত্তর দিতে পারছো না সবাই? পরের দিন থেকে ক্লাস বন্ধ করে দেবো। চারজন কে আছে? আমি শুনতে পাচ্ছি কে এর গলা শুনতে পেলাম, আর অর্ণব আছে। আচ্ছা, বাকি যারা যুক্ত যদি সবাইকে দেখো শোকস করবো আজকে। হ্যাঁ, বীজগণিতে পড়াবো আমি। না বোঝার মধ্যেও কিছু বলিনি, ঠিক আছে? না বুঝতে না পারা মানে হচ্ছে তুমি অঙ্কের মানে তুমি বীজগণিতের ABCDও জানো না, ঠিক আছে? মানে একদম বেসিক যে ছেলেটা মাধ্যমিক পাস করেছে সেই ছেলেটাও এটা বুঝতে পারবে যে আমি কি বলেছি। নেক্সট প্রশ্ন 18, দ্য রিমাইন্ডার ওয়েন x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ। তাহলে আমি এই প্রশ্নের সমাধান আমি আগের ক্লাসে করিয়েছি যে যখনই আমাকে রিমাইন্ডার নির্ণয় করতে দেবে, কী করে রিমাইন্ডার আমি পাবো না x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1কে ভাগ করা হচ্ছে কি দিয়ে না x মাইনাস 1 দিয়ে। আমাকে রিমাইন্ডার কত হবে নির্ণয় করতে হবে। রিমাইন্ডার নির্ণয় করতে গেলে আমি কী করবো না x মাইনাস 1কে আমি 0 করে দেবো। x মাইনাস 1কে 0 করলে x এর ভ্যালু কী পাবো না 1 পাবো। x এর ভ্যালু যা পাবো তাই আমি এখানে যদি পুট করে দিই, যা ভ্যালু পাবো সেটাই হবে আমার রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কত হবে? x এর ভ্যালু 1 এই ওপরের ভ্যালুতে পুট করে দাও। তাহলে x কিউব মানে 1-এর কিউব মানে 1, 3 ইন্টু x স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3, 3 ইন্টু এক্স মানে 3 ইন্টু 1 মানে 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 3 6 প্লাস 2 8। তাহলে আমার রিমাইন্ডার কত হবে 8। অপশান ডি হবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার?
হ্যাঁ একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, দ্য ডিসঅনেস্ট মার্চেন্ট প্রফেসেস টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস। খুব ভালো কথা। ডিসঅনেস্ট মার্চেন্ট মানেই হচ্ছে, ডিসঅনেস্ট ডিলার মানেই হচ্ছে সে সবসময় তার জিনিস কস্ট প্রাইসেই বিক্রি করবে এবং সে ঠকাবে কিসে না, ঠকাবে হচ্ছে সে ওজনদারিতে। ঠিক আছে, ওজন পাল্লায় ঠকাবে। এবার এখন ডিসঅনেস্ট ডিলার আরও ডিসঅনেস্ট হয়ে গেছে, সে ওজনের দাঁড়িতে ঠকাচ্ছে প্লাস সে প্রফিটও করছে। সেই ধরনের প্রশ্নও আমি ক্লাসে করিয়েছি। এটা অতটা ডিসঅনেস্ট সে হয়নি, সে সবে ডিসঅনেস্ট হওয়া শুরু করেছে, শুধু সে ওয়েটে ঠকাচ্ছে। কী করেছে, 900 গ্রাম ওয়েট ইউজ করছে 1 কেজির জায়গায়, তার মানে 100 গ্রাম, 900 গ্রাম আর 900 গ্রাম সে কী করছে তার পকেট থেকে বের করছে, ঠিক আছে, ইনস্টিড অফ 1000 গ্রাম। তার মানে 1000 গ্রামের কথা বলে, 1000 গ্রামের কথা বলে, 1000 গ্রামের কথা বলে সে 900 গ্রাম দিচ্ছে। তাহলে রেশিও কত বলবো, 9:10। তাহলে 9-10 জিনিস সে 9 বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, 10 তার দেওয়া কথা ছিল, 10 জিনিস মানে 10 কোয়ান্টিটি দেওয়া কথা ছিল, সে 9 কোয়ান্টিটি দিচ্ছে, কিন্তু বলছে আমি 10 দিচ্ছি। তাহলে তার কত প্রফিট হচ্ছে, 1 কোয়ান্টিটি প্রফিট হচ্ছে। তাহলে আমি সবসময় বলেছি যখন আমি কোয়ান্টিটিতে প্রফিট নির্ণয় করব তখন আমার যে পরিমাণ জিনিস আমার পকেট থেকে বেরোবে বা দোকান থেকে বেরোবে সেই কোয়ান্টিটি হচ্ছে আমার কি কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে কোয়ান্টিটিতে যখন আমি প্রফিট নির্ণয় করবো, আমি কতটা বিক্রি করেছি, 9 কোয়ান্টিটি বিক্রি করেছি, তাহলে 1/9 হবে আমার কি প্রফিট। তাহলে 1/9 মানে হচ্ছে কত, 11.11। অপশান বি হবে কারেক্ট আনসার। এবং এই প্যাটার্নটি কিন্তু খুবই মারাত্মক প্যাটার্ন, এখন প্রত্যেকটা পরীক্ষার ট্রেন্ডিং চলেছে। আমি এরকমও খবর পেয়েছি যে CGL Tier 1-এও এই প্রশ্নটি এসছে প্রথম দিনেই। ঠিক আছে, আর কিছু বলার নেই, পরের প্রশ্নে চলে যাই। সবচেয়ে ইজি প্রশ্ন, দ্য মিন প্রপোর্শন অফ 16 and 25। 16 and 25-এর মিন প্রপোর্শন। আর মিন প্রপোর্শন নির্ণয় করার সবথেকে ইজিয়েস্ট ফর্মুলা হচ্ছে √/AB। √/AB, তাহলে A এর ভ্যালু হচ্ছে 16, B এর ভ্যালু হচ্ছে 25। 16-র বর্গমূল করলে কত পাবো, আমি 4 পাবো। আর 25-এর বর্গমূল করলে কত পাবো, আমি 5 পাবো। তাই তো, বলো কী হলো, মেন প্রপোর্শন আনসার মিলল না কেন বলো। একই কথা। অপশনে একটা প্রিন্টিং মিস্টেক আছে। কী করা যাবে, 10কে 20 করে নাও। আমি প্রশ্নটা খুঁজে পেলাম না, তাহলে আমি দেখতাম যে আমি ভুল করেছি না প্রশ্নে ভুল আছে। তাহলে 20 হবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, WBCS মেন্স 2023 পেপারে এরকম জঘন্য ভুল। চলো, তাহলে আজকে 20টা প্রশ্ন শেষ। আজকে আমরা অনেক কিছু শিখেছি। সবথেকে মারাত্মক জিনিস শিখেছি হচ্ছে, এটি একটি খুবই দারুণ জিনিস শিখেছি আমরা। ঠিক আছে, তার থেকেও ভালো জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে এই কনসেপ্টটি, যেটা দরকার তোমাদের জানার। আর একটা খুব ভালো কনসেপ্ট শিখলাম, সেটা হচ্ছে এই কনসেপ্টটি। আরেকটি খুব ভালো কনসেপ্ট, এই কনসেপ্টটিও খুব ভালো কনসেপ্ট। প্লেস ভ্যালু, ফেস ভ্যালু শিখেছি। আর কি শিখেছি না, সবথেকে ভালো যেটা শিখলাম সেটি হচ্ছে এটি, যেটি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং পরীক্ষায় প্রায়ই দেখতে পাবে তোমরা। দাদা পিডিএফটা আজকে দিলে খুব ভালো হয়, তাহলে এগুলো মনে থাকে, আবার এটা যখন দেখবো তখন মাথায় বেশি কাজ করে, অনেকদিন পরে দিলে ভুলে যাবে।